একবার চোখটা খোলো না তিতির পাখি। ও তিতির পাখি, তাকাও না একবার প্লিজ। তিতির একটু সজাগ হলো। ঘুমে জড়ানো চোখ দুটো খুলতে হালকা আলোয় যেন এক কল্পলোক দেখতে পেল। চারিদিকে মেঘ আর নীল সবুজের পাহাড়ের এক অপূর্ব সমন্বয়। প্রকৃতি যেন এখানে উজাড় করে রেখেছে এর রূপের ঝাঁপি। ছোট ছোট মেঘের ভেলায় চড়ে কোনো এক অপরূপা রাজকন্যা যেন নেমে এসেছে পাহাড়ের রাজার দেশে। নীল আকাশ হতে সূর্যের আলো যেন সেই রাজকন্যাকে সোনার মুকুট পরিয়ে পৃথিবীর বুকে নেমে এসেছে উষ্ণ পরশে সকলের ঘুম ভাঙাবে বলে। তিতির তখনও মুগ্ধর বুকে মাথা রেখে শুয়েছিল। এসব দেখতে দেখতেই সোজা হয়ে দাঁড়ালো। কটেজের সিঁড়ি বেয়ে নেমে গেল সামনে। এইখান থেকে একপাশে ঘুমিয়ে থাকা রেমাক্রি বাজার দেখা যাচ্ছে। ছোটখাটো একটি বাজার, দোকান প্রায় ৩০টির মতো। বাজারের চারপাশে দোকান আর মাঝখানটা ফাঁকা। আসলে এগুলো প্রত্যেকটি এক একটি বাড়ি। সামনের অংশটুকু দোকান আর পেছনের অংশে তারা বসবাস করে। অন্য পাশে দেখা যাচ্ছে সেই সাঙ্গু নদী, তার ওপাশে গহীন জঙ্গল, আর এক পাশে উঁচু উঁচু পাহাড়। খুব দূরের কিছু দেখা যাচ্ছিল না, হালকা কুয়াশা ছিল। তিতির এইসব দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল। মেঘগুলো সামান্য ওপরে, উড়ে গিয়ে ধরতে ইচ্ছে করছে। মুগ্ধ পাশে গিয়ে দাঁড়াতেই তিতির একটা উঁচু পাহাড় দেখিয়ে বলল, আমাকে ওই পাহাড়ের চূড়াতে একবার নিয়ে যাবেন? এত ঘুমালে কিভাবে নিয়ে যাব ঘুমকুমারী? তিতির এবার আর রাগ করল না, চোখ বড় বড় করে তাকালো না। মুগ্ধর একটা হাত ধরে বলল, নিয়ে চলুন না ওখানে, যদি সম্ভব হয় আর কি। মুগ্ধ ফাজলামি থেকে বেরিয়ে এসে বলল, আমি তোমাকে ওখানে নিয়ে যাব বলেই ডাকছিলাম। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, জাস্ট 5 মিনিটে, নাহলে কিন্তু বিশাল মিস হয়ে যাবে। তিতির 3 মিনিটে ফ্রেশ হয়ে জাস্ট একটা শাল জড়িয়ে চুলগুলো হাত খোপা করতে করতে বেরিয়ে এলো। চলুন। তিতিরের এই হাত খোপা করার দৃশ্যটা মুগ্ধর চোখে আটকে রইল। এই ছোট ছোট অতি সাধারণ ব্যাপারগুলো কেন যে মুগ্ধর এত ভালো লাগে, আর তিতিরের মধ্যেই বিধাতা যেন সব দিয়ে রেখেছেন, যা মুগ্ধর সারা জীবন চেয়ে এসেছে। মুগ্ধর কাছে ছোট একটা ব্যাগ দেখে তিতির জিজ্ঞেস করলো, ব্যাগ নিচ্ছেন যে? আমারও নিতে হবে? না, এত কথা বলার সময় নেই এখন, চলো তো। সময় নেই কেন? আর এত তাড়াহুড়োই বা কেন করছেন? বলবো, আগে তো চলো। মুগ্ধ তিতিরের হাত ধরে ধরে ওকে পাহাড়ের ওপরে ওঠাচ্ছিল। অনেক খাড়া একটা পাহাড়, এটা কোনো ট্রেলের মধ্যে পড়ে না, তাই রাস্তাও নেই। পাহাড়ের খাজে খাজে পা বাড়িয়ে বাড়িয়ে উঠতে হচ্ছে। প্রায় 20 মিনিট ওঠার পর ওরা সেই পাহাড়ের চূড়ায় উঠল। তিতির উঠেই বসে পড়ল, হাঁপাচ্ছিল। মুগ্ধ সেই ছোট ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল তিতিরের দিকে। তিতির পানি খেয়ে বোতলটা মুগ্ধকে দিয়ে দিল। মুগ্ধ সেটা ব্যাগে রাখতেই তিতির বলল, আপনি পানি খেলেন না যে? তৃষ্ণা পায়নি? না, এইটুকুতেই যদি হাঁপিয়ে যেতাম তাহলে কি উঁচু উঁচু পাহাড়ে ক্লাইম্বিং করে উঠতে পারতাম? তার মানে কি আমি কখনো ওসব পাহাড়ে উঠতে পারবো না? অবশ্যই পারবে, প্রথমেই তো আর কেউ পারে না, ট্রেনিং নিতে হয়। এই মুগ্ধ হাত বাড়িয়ে বলল, হয়েছে, এবার ওঠো। তিতির মুগ্ধর হাত ধরে উঠে দাঁড়ালো। মুগ্ধ তিতিরকে ঘুরিয়ে দাঁড় করালো। তারপর ওর পাশে দাঁড়িয়ে আঙুল দিয়ে একটা পাহাড় দেখিয়ে বলল, শোনো, ওইদিকে তাকিয়ে থাকো। হঠাৎ কিছু মেঘ এসে তিতিরের গায়ে লাগলো, আর তিতিরের গায়ের সেই অংশটা ভিজে গেল। তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, এই মেঘ, ইস কি সুন্দর, আমার গায়ে এসে লাগলো। নড়ো না, এখনই তোমার গালে লাগবে। মুগ্ধর কথা শেষ না হতে আবার মেঘ এসে লাগলো ওর গালে, মুখে, কানে। তিতির চোখ বন্ধ করে তা উপভোগ করলো। পরের বার মেঘ আসতে তিতির ধরতে গেল, আর মেঘ ওর হাতের উষ্ণতা পেয়ে গলে পানি হয়ে গেল। তিতির তা মুগ্ধকে দেখালো। মুগ্ধ হাসলো। মুগ্ধর মেঘের দিকে কোনো মনোযোগ নেই, ওর সব মনোযোগ এখন তিতিরের দিকে। মেঘও জীবনে অনেক দেখেছে, এখন তিতিরকে দেখার পালা। তিতির বাচ্চাদের মতো খালি মেঘ ধরার চেষ্টা করছে। হঠাৎ মুগ্ধ বলল, এই তোমাকে না বললাম ওই পাহাড়টার দিকে তাকিয়ে থাকো? কেন? ওদিকে কি? কথা বলে পাহাড়টার দিকে তাকালো, কিছুই দেখতে পেল না। তারপর মুগ্ধর দিকে ফিরে পড়ল, পাহাড় তো সব জায়গা থেকেই দেখা যায়, কিন্তু এত কাছে মেঘ কোথাও পাইনি। আমি মেঘেই ধরবো। মুগ্ধ তিতিরের মাথাটা ঘুরিয়ে ধরল সেই পাহাড়টার দিকে, বলল, জাস্ট আর কয়েক সেকেন্ড তাকিয়ে থাকো। কয়েক সেকেন্ড পর তিতির দেখতে পেল বিশাল এক সূর্য থালার মতো একটা মাথা জাগিয়েছে পাহাড়ের ওপাশ থেকে। তিতির কোনো কথা বলতে পারল না। কি অসাধারণ! আস্তে আস্তে সূর্যের এক প্রান্ত পুরো পৃথিবীকে তাতিয়ে উপরে উঠছে, আরও একটু ওপরে,
তারপর আরও একটু উপরে। এইভাবে একটু একটু করে পুরো সূর্যটাই যখন উপরে উঠে গেল, তখন তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, সূর্যটা অনেক বড়, একেবারে অন্যরকম। পাহাড়ের সূর্য বুঝি এমন ভয়ঙ্কর সুন্দর হয়? শুধু পাহাড়ে নয়, সূর্যোদয়ের সময় সূর্য সব জায়গাতেই এমন থাকে। কিন্তু শহরের মানুষ সূর্য ওঠার অনেক পরে ওঠে বলে সূর্যের এই রূপের কথা জানতে পারে না। তাছাড়া ইট পাথরের দেওয়ালের ভেতর থেকে সূর্যকে দেখার সুযোগ কোথায় বলো? এই রূপটা পাহাড় আর সমুদ্র থেকে সব থেকে ভালো উপভোগ করা যায়। আপনি কি করে আগে থেকে বুঝেছিলেন ওই পাহাড়ের আড়াল থেকেই সূর্যটা উঠবে? আমি আগেও এখানে এসেছিলাম। কটেজ থেকে দেখে মনে হয়েছিল এখানে এলে মেঘ ধরতে পারবো, তাই এসেছিলাম। এসে হঠাৎই এইরকম সূর্যোদয় দেখে সারপ্রাইজড হয়ে গেছিলাম। সূর্যোদয় আমি আগেও বহুবার দেখেছি, সমুদ্রের পাড় থেকে, এর চেয়েও অনেক উঁচু পাহাড় থেকে, কিন্তু তবু এই জায়গা থেকে কেন জানি সব থেকে বেশি ভালো লেগেছিল। আপনার সেই ভালো লাগাটা আজ আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। মুগ্ধ হেসে বলল, না না, ধন্যবাদ নেব না, তাহলে তোমাকে ঋণী করে রাখবো। পাহাড়ে ওঠাটা যতটা কঠিন ছিল, নামাটা আরও বেশি কঠিন মনে হলো তিতিরের। নিচে তাকাতেই ভয় করছে, এত খাড়া পাহাড়। মুগ্ধ বলল, আরে এইভাবে পা ফেলছো কেন? এত ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই মানে? কোথায় পা ফেলবো সেটাই তো বুঝতে পারছি না। মুগ্ধ হেসে তিতিরের হাত ধরে ধরে পাহাড় থেকে নামালো। তারপর কটেজের সামনে এসে তিতির নৌকা ঘাটের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, দেখুন দেখুন, সাফি ভাইয়ারা আসছে। মুগ্ধ তাকিয়ে দেখল 4টা নৌকা এসে ঘাটে ভিড়েছে। সাফি এবং অন্যান্যরা নৌকা থেকে নামছে। কাঠের ব্রিজটাতে উঠতে সাফি ওদের দেখতে পেল। সেখান থেকে হেসে হেসে বলল, ভাই, শুধু তোর পক্ষে এটা সম্ভব। হারিয়ে গিয়েও আমাদের আগে এসে বসে আছিস। মুগ্ধ হাসি মুখে বলল, আর তুই যেটা করেছিস সেটাও শুধু তোকে দিয়েই সম্ভব। ততক্ষণে সাফি ওদের কাছে চলে এসেছে। দুই ভাই পরস্পরকে জড়িয়ে ধরল। সাফি বলল, আমি তোকে না দেখে ভেবেছিলাম তুই প্রথম গাইজে চলে গেছিস। নীলগিরি গিয়ে দেখি তুই নেই, আর তিতিরও নেই। কি যে ভয় পেয়েছিলাম। পরে দোলা বলল যে ও নাকি শিওর তিতির তোর সাথেই আছে। মুগ্ধ সাফিকে ছেড়ে বলল, তুই নীলগিরি গিয়ে টের পেয়েছিস যে আমি নেই? তাহলে বল তুই কোন জাতের ছাগল? সরি ভাই। কাল রাতে কোথায় ছিলি? থানচি থেকে না ভোরে রওনা দিয়েছিলি? হ্যাঁ ভাই, কি আর বলবো, ভুল রাস্তায় গিয়ে দুনিয়ার ঘুরলাম। কেন, মাঝিরা রাস্তা চেনে না আর গাইড নিসনি? মাঝিদের কথা আর কি বলবো। একজন বলল কোন রাস্তা দিয়ে জানি শর্টকাট মারবে, আর অন্যরাও লাফাতে লাফাতে সেদিকে চললো। গাইডরা নিষেধ করেছিল, ওরা শোনেনি। বললে আবার শুনবে না কেন? গাইডও যে কি জুটছে কপালে, তোমার মন খাইরে খালি পায়ে ধরা বাকি রাখছি। সে বলে সে মাত্র নাফাখুম থেকে গেছে, সে কোনো ক্রমেই আসতে পারবে না। মুগ্ধ হেসে দিল। তিতির এতক্ষণ চুপ করেছিল। তারপর মুগ্ধর দিকে তাকিয়ে বলল, উনি কোন মংখাইয়ের কথা বলছে? তিতিরের কথা শেষ না হতে মংখাইকে দেখা গেল নদী থেকে ব্রাশ হাতে উঠে আসছে। সাফি বলল, ওই মিয়া, তুমি না কইলে আসবা না? মংখাই দাঁত কেলিয়ে বলল, মুগ্ধ দাদা বললে তো না আসতে পারি না। মুগ্ধ মংখাইয়ের কাজ জড়িয়ে বলল, আমার ভাই লাগে না, না এসে পারবে কি করে? মংখাই লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। তিতিরের ভালো লাগছিল মংখাই মুগ্ধর কত ভক্ত, আর সেটা শুধুমাত্র ওর ব্যবহারের জন্যই। ওদের মতো মানুষদের এত আপন করে নিতে সবাই পারে না। মুগ্ধ বলল, তারপর রাতে কোথায় থাকলি তোরা? সন্ধ্যা নাগাদ কোনো ক্রমে তিন্দু আসতেই ডুবো পাথরে ধাক্কা লেগে আমাদের নৌকাটা গেল উল্টে। বাকি 3টি সেলফি ছিল সামনেই। ভাগ্য ভালো ওই নৌকার সবাই সাঁতার জানতাম, আর ওখানটায় পানিও কম ছিল, তাও পাথরে লেগে সবাই কম বেশি ব্যথা পেয়েছে। তারপর সন্ধ্যা হয়ে গেছে, নৌকা চালানো নিষেধ, তাই আমাদের এক গাইড বলল বড় পাথর এলাকায় নদীর একটা অংশে নাকি চর পড়েছে, ওখানে থাকা যাবে। তো আমরা সেখানে গিয়ে তাঁবু গাড়লাম। খুব ভয়ে রাতটা পার করেছি ভাই, কত রকম রিস্ক ছিল চিন্তা কর। তা তো ছিলই, ভালো ভালো আসতে পেরেছি সেজন্য শুক্রিয়া কর। আল্লাহ বাঁচাইছে। যাই হোক, জিপ ছাড়া কথা ছিল বান্দরবন বাস স্ট্যান্ড থেকে 9টায়, ছাড়ালি হোটেলের সামনে থেকে 8টায়। আমরা তো 9টার আগেই বাস স্ট্যান্ড গিয়ে দেখি জিপ নেই। হোটেলে গিয়ে শুনি 1 ঘন্টা আগে চলে গেছিস। আজব ব্যাপার। আরে আর বলিস না, জিপ ড্রাইভার এসে বলে জিপ রেডি, চাইলে আমরা আগেও যেতে পারি।
তো আমি দেখলাম সবাই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রেডি, তাই ভাবলাম যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো। রওনা দিয়ে দিলাম। তোরা কিভাবে এলি? অনেক কাহিনী, সব বলবো, আগে ফ্রেশ হয়ে নে তোরা। এতক্ষণে দোলাও চলে এসেছে। তিতিরকে দেখেই জড়িয়ে ধরে বলল, আহারে বোনটা আমার, অনেক কষ্ট হচ্ছে না? তিতির অযথায় অস্বস্তি বোধ করলো, বলল। না না না, ঠিক আছে একদম। দোলা এবার ওকে ছেড়ে বলল। এই তোমার কাপড় ভেজা কেন? তিতির হেসে বলল। আমরা মেঘ ধরতে গিয়েছিলাম, মেঘ আমাদের ভিজিয়ে দিয়েছে। দোলা বলল। কোথায়? তিতির আঙুল দিয়ে দেখালো। ওই যে উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছো, ওর চূড়ায় গিয়েছিলাম, সূর্যোদয়ও দেখে এসছি। সাফি বলল। ভাইয়া, তুই আবার ওই রিক্সি পাহাড়টাতে গিয়েছিলি, তাও তিতিরকে নিয়ে? তোর কি মাথা খারাপ? মুগ্ধ বলল। নো রিক্স নো গেইন। তিতির বলল। আসলে রিস্ক নিয়ে গিয়েছিলাম বলেই তো আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর দৃশ্যের লিস্টে আরও একটা যোগ হলো। হ্যাঁ, কিন্তু জানে রিক্স নিয়ে এসব করা উচিত না। তোমার কিছু হয়ে গেলে তোমার ফ্যামিলির কাছে কে জবাব দিবে বলো? মুগ্ধ বলল। আমি জবাব দেব। ভাইয়া, তোর সাহস দেখিয়ে অতিরিক্ত বেশি। কারণ আমি জানি আমি ওকে এখানে সেফলি নিয়ে যেতে পারবো এবং সেফলি নিয়ে আসতেও পারবো, তাই নিয়ে গেছে। আর ও তোর মতো ভীতু না যে অর্ধেকটা গিয়ে ফিরে আসবে। শি ইজ আ পিওর ট্রাভেলার। গত 2-3 ধরে আমাদের উপর দিয়ে যা গেছে, অন্য কোনো মেয়ে হলে ভেঙেই পড়তো, কানাকাটিও করতো আর বিরক্তও হতো, হার্ট অ্যাটাকও করে ফেলতে পারতো। ও বলেই হাসি মুখে স্টেবল ছিল। বিপদকে বলেছে অ্যাডভেঞ্চার। ওকে নিয়ে পৃথিবীর যে কোনো দুর্গম জায়গায় চলে যাওয়া যাবে, কোনো প্রবলেম হবে না। মুগ্ধর মুখে এসব কথা শুনে লজ্জায় কুকড়ে গেল তিতির। সাফি দোলা মিটিমিটি হাসছিল। মুগ্ধ যে অ্যারেস্ট হয়ে গেছে তা বুঝতে কারুরই বাকি রইল না। তিতির যে ঘরে ছিল সে ঘরে ঢুকেই দোলা বলল। ভাইয়ের ব্যাগ এখানে, তোমরা একসাথে ছিলে? এত ফাস্ট? তিতির কি বলবে ভেবে পেল না। মুগ্ধ পেছন থেকে দোলার মাথায় একটা গাঁটটা মেরে বলল। চিন্তাটাকে বিশুদ্ধ কর আর মনটাকে ড্রাই ক্লিনার্সে দে। ওটা নোংরা হয়ে গেছে। সবাই তোরা সাফির মতো না। বাস, এর মধ্যে কী সব করছিলি? ছি ছি ছি। তারপর নিজের ব্যাগটা নিয়ে বের হয়ে যাচ্ছিল। দোলা চিৎকার করে উঠল। ভাইয়া, তুমি সবসময় কেন আমার পেছনে লেগে থাকো? আমি কোথায় পিছনে লাগলাম? তোমরা তো একই ঘরে ছিলে, যা দেখেছি তাই বললাম। এই ঘুমকুমারি ঘুমিয়ে পড়েছিল দরজা না লাগিয়ে, তাই আমি ওনার সেফটির জন্য এই ঘরে শুয়ে এসেছি। অবশ্য আলাদা ছিলাম অন্য বিছানায়। বলেই মুগ্ধ বেরিয়ে গেল। দোলা তিতিরের দিকে তাকিয়ে বলল। এই, তুমি অস্বস্তি ফিল করছো কেন? আমরা ভাই বোনরা এমনই, সবসময় দুষ্টুমি করতে থাকি, কিছু মনে করো না। না না, আমি কি মনে করব, আমি বুঝেছি। ওদের সবার মনই মোটামুটি খারাপ হয়ে গেল, কারণ আর্মি ক্যাম্প হতে শুধু মাফাখুম যাওয়ার পারমিশন মিলেছে। নাইখ্যাং, সাদভাইখুম, ভোলাখুম কোনোটারই পারমিশন পায়নি। ওদিকে কোনো জনবসতি নেই। পাহাড়িরা শুধু মাছ ধরতেই ওদিকে যায়, কিন্তু পুরো বর্ষাকাল বৃষ্টির কারণে ওইদিকে কেউ যেতে পারেনি। আপাতত কোনো রাস্তা নেই, সব জঙ্গল। মুগ্ধ সাফি অনেক রিকোয়েস্ট করেছিল জঙ্গল কেটে রাস্তা বানিয়ে যাবে। যেহেতু 5 জন মাঝি 5 জন গাইড আছে, তার উপর ওরাও আছে, কোনো প্রবলেম হবে না। কিন্তু কোনো কাজ হলো না। আর্মিরা শুধু নাফাখুম পর্যন্তই পারমিশন দিল। রেমাগরি বাজার থেকে নাস্তা করে 8টার মধ্যে ওরা রওনা হয়ে গেল নাফাখুম জলপ্রপাতের উদ্দেশ্যে। রেমাগরি হতে গাড়ি তো দূরের কথা, কোনো নৌকাও চলাচল করতে পারে না বলে নাফাখুম পর্যন্ত পুরো রাস্তায় পায়ে হেঁটেই যেতে হয়। নাফাখুম যাওয়ার রাস্তাটা বড্ড সুন্দর, খুব সবুজ পাহাড়ি জঙ্গল, তার মধ্যে দিয়ে বয়ে চলেছে অসম্ভব সুন্দর একটি ঝিরি। ঝিরিপথ ধরে হাঁটছে সবাই। তিতিরের খারাপ লাগছে। এই কয়দিন মুগ্ধ আরও একসাথে ছিল, সারাক্ষণ টুকটাক গল্প করেছে, আর আজ দূরে দূরে থাকতে হচ্ছে। দোলা অপু সারাক্ষণ ওর পাশাপাশি হাঁটছে। মুগ্ধ কাছাকাছি আছে, কথাও বলছে, কিন্তু স্পেশালি ওকে কিছুই বলছে না, শুধু দৃষ্টি বিনিময় হচ্ছে। ব্যাপারটা খুবই স্বাভাবিক। সবার সামনে তো আর মুগ্ধ সারাক্ষণ ওর সাথে বকবক করতে পারবে না, কিন্তু তবুও মন মানতে চাইছে না। হঠাৎ মুগ্ধ তিতিরকে থামালো। এই দাঁড়াও দাঁড়াও। তিতির দাঁড়িয়ে পড়ল, তারপর বলল। কি হয়েছে? মুগ্ধ নিচু হয়ে তিতিরের একটা পা ধরে বলল। নড় না, জোকে ধরেছে। তিতির কোনো কথা বলল না, কারণ ও টের পাচ্ছিল না জোকটা ধরল কোথায়। ব্যথা তো পাচ্ছে না, উল্টো দোলা চেঁচিয়ে উঠল। মা গো, একটু
একটু যেতে না যেতেই যোগ। একটা ছেলে লবণ নিয়ে দৌড়ে এলো। মুগ্ধ চেনে না তাকে। মুগ্ধ বলল, না না, লবণ দিয়ে না, আমি এমনি ছাড়িয়ে দিচ্ছি। মুগ্ধ যোগটা ধরে টেনে ছুটিয়ে আনলো। এতক্ষণে তিতিরের ব্যথা লাগলো, কারণ চোখটা কামড়ে ধরেছিল, আর মুগ্ধ তার টেনে ছুটাবার চেষ্টা করছিল। সাফি বলল, ভাইয়া, লবণ দিলে চোখটা একা একাই পড়ে যেত। মুগ্ধ কোনো কথা বলল না। যোগটা ছুটিয়ে ফেলার সাথে সাথে রক্ত পড়তে লাগলো। মুগ্ধ যত তাড়াতাড়ি সম্ভব পকেট থেকে রুমাল বের করে পায়ের ক্ষতস্থানটা বেঁধে দিয়ে বলল, লবণ দিলে চোখ পড়ে যেত ঠিকই, কিন্তু ইনফেকশন হয়ে যেত, মাঝখানে ভুগতে হতো। এখন তা হবে না, রক্ত এমনি এমনি থেমে যাবে। তিতির কিছু বলল না, দাঁতে দাঁত চেপে রইল। ওর কিছুই বলার নেই। ও জানে ওর সবচেয়ে ভালো হবে যাতে মুগ্ধ তাই করবে। কিছু দূর যেতেই দেখা গেল ঝিরির পানি অনেকটাই বেশি, মুগ্ধর হাঁটু পর্যন্ত, যা তিতিরের কোমর সমান হবে। তিতির বলল, ইস, পুরো ভিজে যাব। ভেজা কাপড়ে সারাটা দিন থাকতে হবে। আচ্ছা, আর কোনো রাস্তা নেই এটুকু পার হওয়ার? সাফি বলল, না, এটাই একমাত্র রাস্তা। পাশে তো পাহাড় দেখছই, আর পাহাড় এবং আটকা রাস্তা বলেই তো এখানে পানি জমে রয়েছে। মুগ্ধ তিতিরের কাছে গিয়ে নিচু স্বরে বলল, অলরেডি অনেকবার কোলে চড়ে ফেলেছো, আর একবার কি চড়বে? তিতির চমকে তাকালো। মুগ্ধ বলল, আমি যে তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমাকে কোলে করে এতটুকু পার করে দিতে পারি। তিতির লজ্জা পেয়ে গেল। মনে মনে তো নাচতে ইচ্ছে করছে, কিন্তু একথা রিপ্লাই ও কি করে দেবে? হ্যাঁ, কোলে চড়ব, একথা কি বলা যায়? মুগ্ধ বোধহয় বুঝে নিল। আচমকাই তিতিরকে কোলে তুলে পানির ভেতর দিয়ে হাঁটা শুরু করলো। তিতির মুগ্ধর গলা জড়িয়ে ধরে তাকিয়ে রইল মুগ্ধর দিকে। এতগুলো মানুষের সামনে মুগ্ধ যদি এতখানি পানির মধ্যে দিয়ে ওকে কোলে করে হাঁটতে পারে, ও কেন পারবে না মুগ্ধর দিকে তাকিয়ে থাকতে? মুগ্ধ কম না, ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তিতিরের চেয়ে থাকা চোখে। কি যে আনন্দ হচ্ছিল তিতিরের, খানিকটা অহংকারও। অহংকার তো খারাপ, তবু আজ তিতির অহংকার করবে। কেনই বা করবে না? গ্রুপে যে কয়েকটা মেয়ে আছে তাদের সবার সাথে তাদের বয়ফ্রেন্ড, আর শুধু একজনের সাথে ফ্রেন্ডরা আছে। তবু সবগুলো মেয়ে কোমর সমান পানিতে হাঁটছে। ছেলেগুলো বড় জোর ওদের হাত ধরে আছে, আর ও একজনের কোলে করে যাচ্ছে। হাঁ করে তাকিয়ে তা সবাই দেখছে। নিজেকে তখন প্রিন্সেস মনে হচ্ছিল। পুরাদস্তুর জঙ্গল যাকে বলে, কখনো বাঁশঝাড়, কখনো বিশাল বিশাল নামনা জানা গাছ, কখনো বিভিন্ন রকমের লতা, ছোট বড় পাহাড়, তার মধ্যে দিয়ে বয়ে চলেছে ঝিরিপথটি। হাঁটতে হাঁটতে তিতির খেয়াল করছিল দোলা সাফির সাথে ঝগড়া করছে। ঝগড়ার টপিক কোমর সমান পানি সাফিওকে হাঁটিয়ে পার করিয়েছে, আর মুগ্ধ তিতিরকে কোলে নিয়ে পার করলো। দোলা চাপা স্বরে বললেও শুনতে পাচ্ছিল তিতির। দোলা বলছিল, বড় ভাইয়ের কাছ থেকে কিছু শেখো। সাফি বিরক্ত মুখে বলল, প্রেমটা ওর সাথেই করতো। কি বলা তুমি? কি বলবো, তোমরা মেয়েরা এমন কেন? একজনকে একটা কিছু পেতে দেখলে সেটা তোমাদেরও লাগবে, কিন্তু কেন? তুমি জানো আমি কত কষ্টে পানিটা পার হয়েছি? জানি, ইভেন তুমিও জানতা এরকম হতে পারে, জেনে তো এসেছো। দোলা, এখানে আমরা ঘুরতে এসেছি, প্রেম করতে না। প্রেম ঘরের দরজা বন্ধ করেই করা যায়, তার জন্য জঙ্গলে আসতে হয় না। আবার প্রেম শুধু ঘরের দরজা বন্ধ করো না, জঙ্গলে এসেও করা যায়। উফ, তুমি একটু চুপ করবা? কেন চুপ করবো? আমাকে কোলে নিলে না কেন তুমি? অদ্ভুত তো। অদ্ভুত না? বলো বলো। আমি কি ভাইয়ার মতো স্ট্রং নাকি যে তোমাকে কোলে নেব? তোমাকে কোলে নিয়ে আমি হাঁটতে পারবো? প্রেম করার সময় দেখে নাও নেই কেন? কি তুমি আমাকে মোটা বললা? কখন বললাম? আমি তো বললাম আমার কথা। তোমার ওজন 50, আমার 63, কিভাবে কোলে করে হাঁটবো? তিতিরের বড় জ্বর 45 থেকে 46 হবে, সেখানে ভাইয়ার 80। ওর পক্ষে এটা ইজি ছিল। তোমার বেশি শখ লাগলে ওর কোলেই চড়ো গিয়ে। তুমি তুমি আমার সাথে কথাই বলবা না। আচ্ছা, বলবো না, যাও যাও। মুগ্ধ তিতিরের কাছে এসে ফিসফিসিয়ে বলল, এই যে তিতির পাখি, অন্য ঝগড়া হাঁ করে দেখতে হয় না। তিতির চমকে উঠে বলল, না না না, কই, আমি তো অন্যের ঝগড়া দেখছি না। আমি তো দেখলাম দোলা সাফি আবার লেগেছে, ওরা সারাদিন ঝগড়া করতে থাকে, এবার কি নিয়ে লাগলো? মুগ্ধ হাসছিল। তিতির বলল, হাসছেন যে? এমনি। এ কথা বলে আবার হাসলো। তারপর প্রসঙ্গ পাল্টালো, কেমন লাগছে এই পুনঃ সৌন্দর্য? ভালোই, কিন্তু এত মানুষ না থাকলে একটু গা ছমছমে অনুভূতি হতো।
পথে আরও 5বার জোকে ধরল তিতিরকে। পঞ্চমবার মুগ্ধ তিতিরের ঘাট থেকে জোক ছাড়াচ্ছে, এমন সময় ও বলল, আচ্ছা, আপনি কি জোকেদের সাথেও ভাব করে গেছেন? আমাকে 5বার ধরলো আর আপনাকে একবারও না, কি আজব। মুগ্ধ হেসে বলল, তোমার ব্লাড গ্রুপ কি বি পজিটিভ? হ্যাঁ, আপনি কি করে জানলেন? যাদের ব্লাড গ্রুপ বি পজিটিভ তাদের জোকে ধরে বেশি, আর মশাও কামড়ায় বেশি। ও হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। যেখানে কাউকে মশা কামড়ায় না, আমাকে সেখানেও মশা কামড়ায়। হুম, আপনার ব্লাড গ্রুপ কি যে জোকে ধরে না? ও পজিটিভ। এত বনে বাজারে ঘুরে বেড়াই, কোথাও জোকে ধরে না। একমাত্র হামহাম ঝর্ণায় যাওয়ার সময় ধরেছিল একবার। ওখানে যাওয়ার রাস্তাটা একটা জায়গায় পড়ে, পুরো চোখের আকড়া একবারে। ওখানে আমি গেলে তো বোধহয় আমি শেষ। আমিও সেটাই ভাবছি। হঠাৎ মুগ্ধ তিতিরের হাত ধরে থামালো। এই দাঁড়াও দাঁড়াও। কি? তারপর মুগ্ধর হাতের লাঠি দিয়ে গাছের ভেতরে কিছু একটা দেখালো। ওই দেখো। তিতির প্রায় লাফিয়ে উঠল। ওয়াও, সাপ, বাট লাইট গ্রিন কালার। হাউ কিউট! এত সুন্দর সাপ আমি জীবনেও দেখিনি। হ্যাঁ, ভয় লাগছে না? ভয় কিসের? আমি কি ওর কাছে যাচ্ছি না, ও আমার কাছে আসছে। অযথা ভয় পাবো কেন? এক্স্যাক্টলি, এটাই অনেকে বোঝে না। সাপ দেখলেই লাফালাফি শুরু করে দেয় ভয়ে। কিন্তু সাপের ক্ষতি না করলে সাপ মানুষের ক্ষতি কখনো করে না। সেটাই। কিছু দূর যেতে না যেতেই সামনে দিয়ে একটা কুকুর আসছিল। একটু দ্রুতই হাঁটছিল কুকুরটা। কাছাকাছি আসতেই তিতির পেছনে দৌড়ে এসে ধাক্কা খেল মুগ্ধর সাথে। ওকে দৌড় দিতে দেখে কুকুরটা ঘেউ ঘেউ করে তেড়ে আসছিল। মুগ্ধ কুকুরটাকে তাড়িয়ে দিল, তারপর বলল, জোকে নয়, সাপে নয়, ডাকাতে নয়, এমনকি পুরুষ মানুষেও নয়। বাঘিনী কিনা কাবু হলো শেষে কুকুরে। উফ, আপনি মারাত্মক খারাপ লোক। সব মানুষেরই তো কোনো না কোনো ফোবিয়া থাকে। আমার কাছে কুকুর ফোবিয়া, এটা নিয়ে এত মজা নেওয়ার কিছু নেই। মুগ্ধ হাসছিল। তিতির বলল, এত হাসছেন যে, নিজে মনে হয় কিছুকেই ভয় পান না। পাই তো। কি ভয় পান? তিতিরের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, মেয়ে মানুষ। বলেই হেসে দিল মুগ্ধ। ঝিরিপথ ধরে প্রায় 2.5 ঘন্টা হাঁটার পর দূর থেকে জলপ্রপাতের জলকেলির শব্দ শুনতে পেল ওরা, কিন্তু তখনও জলপ্রপাতটা দেখা যাচ্ছিল না। তিতির আনন্দে লাফিয়ে উঠল। এসে গেছি। মুগ্ধ জানালো, না, মাত্র তো পানির শব্দ এলো। আসলে ওখানে এত জোরে জোরে পানি পড়ে যে দূর থেকেও শব্দ শোনা যায়। ও, তারপর আরও 15-20 মিনিট হাঁটার পর দেখা মিলল নাফাখুম জলপ্রপাতের। তিতির দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে গেল জলপ্রপাতের কাছে। চোখে না দেখলে ভাবা যায় না কি ভয়ঙ্করের সৌন্দর্য। 40 ফিট প্রশস্ত এই জলপ্রপাত, যেমনই রূপ তেমনই তার গর্জন। ভয়ঙ্কর স্রোতে পানি আছড়ে পড়ছে রেমাক্রি খালে। তবে এই খালটা এখানে তুলনামূলক সরু, যার দুপাশে পাথরের পাহাড়। সেই পাহাড়ের উপরেই ওরা দাঁড়িয়ে আছে। বিশাল জায়গা জুড়ে কি বিচিত্র সেই পানি পড়ার আওয়াজ। কোথাও ঝরঝর, কোথাও গমগম, কোথাও কলকল। সামনে, পাশে, একটু দূরে, আরও দূরে শুধু উন্মত্ত স্রোতধারা। অজস্র স্রোতধারাগুলোর মধ্যে যেন প্রতিযোগিতা লেগেছে, কে কত জোরে সবেগে আছড়ে পড়তে পারে। জলপ্রপাতটায় 2টো স্টেপের মতো আছে। প্রথম স্টেপ থেকে ভয়ঙ্কর সেই স্রোতধারাগুলো সেকেন্ড স্টেপে গিয়ে ছড়িয়ে পড়ছে খালে। খালের পানিগুলোর রং সবুজ। কিনারে দাঁড়িয়েই পানির ছাট লাগছিল তিতিরের গায়ে। তিতির একটা কথাও বলছিল না, অবাক চোখে শুধু চেয়ে চেয়ে দেখছিল। মুগ্ধ এসে ওর পাশে দাঁড়ালো। অন্যরা 2-1 ওদের মতোই কোনো এক কিনারে দাঁড়িয়ে জলপ্রপাতের তেজস্বী সৌন্দর্য দেখছে, আর ম্যাক্সিমামই ছবি তোলায় ব্যস্ত। কিন্তু আধুনিকতার কোনো ছোঁয়াই এখানে এখনো পৌঁছায়নি বলে নাফাখুমের ভার্জিনিটি পুরোপুরি অনুভব করা যায়। স্রষ্টার তুলির স্পর্শে যেন সব কিছুই এখানে বর্ণময়। ফুল, পাখি, প্রজাপতি, প্রকৃতির সমস্ত রং যেন এরা উজাড় করে পেয়েছে। নাম না জানা মিষ্টি পাখির ডাক পাহাড় থেকে পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে। মুগ্ধ বলল, এখানে কিছুক্ষণ থাকলে এক অদ্ভুত মোহময় ও প্রাচীন অনুভূতির গন্ধ পাওয়া যায়। তুমি কি পাচ্ছ? পাচ্ছি বোধ হয়। আর আমি এতক্ষণ এটাই ভাবছিলাম, কিন্তু ভাষা হারিয়ে ফেলেছি। কি অসাধারণ! বান্দরবানের প্রাকৃতিক রূপ উপভোগ করতে হলে অবশ্যই নাফাখুমে একবার আসা উচিত।
সত্যি? আচ্ছা, এর নাম নাফাখুম কেন হলো? এটা নিয়ে স্থানীয়দের বেশ কয়েকটি মিথ আছে, তার মধ্যে যেটা বহুল প্রচলিত সেটা বলি। ম্রং ভাষায় খুম মানে জলপ্রপাত, আর নাফা হলো নদ, নোজবিন। তো আগে এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যেত, তাদের নাকে নদ পরিয়ে রাখা হতো, তাই এর নাম নাফা খুম। মাছ পাওয়া যেত মানে? এই খালে মাছ পাওয়া যেত? হ্যাঁ, তবে বেশি পাওয়া যেত গর্তে। গর্ত আবার কোথায়? এই যে বিশাল উন্মুক্ত জলরাশি দেখতে পাচ্ছ, এর নিচে ছোট ছোট গর্ত আছে, যার মুখগুলো ম্যানহোলের সমান, কিন্তু অনেক গভীর, 30-40 ফিট পর্যন্ত তো হবেই। ওখানেই মাছ বেশি থাকতো। সে কি? তাহলে তো এখানে নামাটা খুবই রিস্কি। কখন কে ওইসব গর্তের মধ্যে ঢুকে যাবে কেউ কিছু করতেও পারবে না। ওই স্রোতের ওখানে গেলে গর্তে ঢোকার সময় পাবে না, স্রোতেই ভাসিয়ে খালে ফেলে কোথায় নিয়ে যাবে টেরও পাবে না। ও, হঠাৎ সাফির গলা পাওয়া গেল। ভাইয়া এদিকে আয়, ওরা অনেকেই নামতে চাচ্ছে, আমার সাহস হচ্ছে না ওদেরকে নামতে দিতে। তুই আগে নেমে দেখা কিভাবে নামতে হবে, তারপর যদি কেউ সাহস করে তো নামবে। মুগ্ধ সাফিকে বলল। ওয়েট, আসছি। তারপর তিতির বলল, আপনি নামবেন নাকি? হুম। প্লিজ নামবেন না, এটা ভয়ঙ্কর রিস্কি জায়গা। আবার কিছু হবে না, আমি ওই খালে সাঁতারও কেটে আসতে পারবো, তাছাড়া আমার কাছে প্রোটেকশন আছে। চলো চলো। তিতিরের বুক দুরু দুরু করছিল। কি করছে মুগ্ধ এটা? কেন করছে? সাফি থামাচ্ছে না কেন? এত রিস্ক নেওয়ার কি দরকার? জায়গাটা তো সত্যি অনেক ভয়ঙ্কর। মুগ্ধ ব্যাগ থেকে একটা বেল্টের মতো কি বের করলো, তার দুপাশে দড়ি বাঁধা, সেটাকে কোমরে আটকে নিল। জলপ্রপাতের দুপাশে কয়েকজন করে সেই দড়ি ধরে রাখলো, আর মুগ্ধ জলপ্রপাতের ওপরের দিকটায় নামলো। সেখানটায় শুধু ছোট বড় পাথর আর জলপ্রপাতের স্রোতের পানির শুরু। তিতিরের মন চাইছে গিয়ে ওদের সাথে দড়িটা ধরতে। ওর মনে হচ্ছিল ও যদি দড়িটা না ধরে তাহলে মুগ্ধ সেফ থাকবে না। কিন্তু তিতিরের সব ভয় দূর হয়ে গেল যখন দেখলো মুগ্ধ তরতর করে এক পাথর থেকে আর এক পাথরে যাচ্ছে। আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলো। নিচের দিকে স্রোতের তেজও বেশি, পানিও বেশি। আস্তে আস্তে মুগ্ধ সেকেন্ড স্টেপটায় চলে গেল। পুরো জলপ্রপাতের পানি ওইখানটা গিয়েই পড়ছে। তিতিরের এবার নিঃশ্বাসটাই আটকে গেল। মুগ্ধ দাঁড়িয়ে আছে আর স্রোতের ধাক্কায় বাঁকা হয়ে যাচ্ছিল। ভাগ্যিস যারা দড়ি ধরেছিল তারা খুব শক্ত করে ধরেছিল, আর মুগ্ধ পায়ের ওপর সব জোর দিয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর দড়িওয়ালাদের উদ্দেশ্য করে মুগ্ধ কিছু বলল, কিন্তু পানির শব্দে তিতির তা বুঝল না। হঠাৎ দেখলো মুগ্ধ পায়ের ভর ছেড়ে দিয়েছে। দড়িওয়ালার আরও শক্ত করে দড়ি ধরে আছে। মুগ্ধ তখন পানিতে ভাসছিল, আর কান্নায় ভাসছিল তিতিরের চোখ দুটো। কেউ দেখলো না অবশ্য, সবার নজর তখন মুগ্ধর দিকে। একসময় এই দৃশ্যটাও তিতিরের চোখে সয়ে গেল। কান্না থামিয়ে চোখ মুছল। এবার আর ভয় করছে না। অনেকক্ষণ ওইভাবে থাকার পর মুগ্ধ আবার পা ফেলল পাথরে। তারপর আস্তে আস্তে উঠে এলো। ওপরে উঠে ব্যাগ থেকে পানি বের করলো এবং 1/2 লিটার পানির বোতল একটানে শেষ করলো। তারপর চিত হয়ে শুয়ে পড়ে হাঁপাতে লাগলো। একটা পা সোজা আর একটা পা ভাঁজ করা ছিল। হাফ প্যান্ট পরা মুগ্ধর ভেজা পায়ের হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছিল। লোমগুলো ভিজে কেমন হালকা সবুজ একটা ভাব এনেছে। ওগুলো যেন ডাকছে তিতিরকে। ওর খুব ইচ্ছে করছিল পাগুলো ধরতে, কিন্তু মেয়েদের সব ইচ্ছে পূরণ হয় না, এমনকি বলাও যায় না। কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে উঠে বসলো মুগ্ধ। একজন এসে বলল, ভাই বেশি খারাপ লাগছে? মুগ্ধ হেসে বলল, আরে না, ইট ওয়াজ স্পিচলেস। আমি জাস্ট একটু রেস্ট নিয়ে এলাম। এটা আমার লাইফের সেকেন্ড টাইম। প্রথমবার যখন এসেছিলাম তখনই এরকমই করেছিলাম। তবে হ্যাঁ, পানির স্রোত অনেক শক্তিশালী। সাফি বলল, নামার ইচ্ছে ছিল, বাট তুই বাঁকা হয়ে যাচ্ছিলি, আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না বোধ হয়। দোলা সাফিকে বলল, এই না না না, তুমি নেমো না, অতিরিক্ত ভয়ঙ্কর ছিল ব্যাপারটা। দেখা গেল কেউই সেভাবে নামলো না। ওপরের দিকে নেমে হাত ধরাধরি করে পা ভিজিয়ে হেঁটে চলে আসলো। মুগ্ধ একা হতে তিতির ওর কাছে গিয়ে বলল, আমাকে ওখানে নিয়ে যাবেন? তুমি যাবে? হ্যাঁ, একা তো আর যেতে পারবো না, আপনি যদি নিয়ে যান তো যাব। শিওর? 100%। কিন্তু আপনি আবার নামলে আমার কষ্ট হবে। কিসের কষ্ট? আবার নামলে আবার ফেল করতে পারবো। খালি কনফার্ম করো সত্যি যাবা কিনা। সত্যি যাব। আবার একইভাবে সব ব্যবস্থা হলো।
এবার একই বেল্টের মধ্যে দুজন। সবাই তিতিরের সাহস দেখে রীতিমতো অবাক। যদিও একই বেল্টের মধ্যে দুজন বাঁধা ছিল, তবু তিতির জোকের মতো আঁকড়ে ধরেছিল মুগ্ধকে। আস্তে আস্তে ওপর থেকে নিচে নামার সময়ই তিতিরের পা ফেলতে কষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু ভালো লাগছিল খুব বেশি। সেকেন্ড স্টেপে যেতেই তিতিরের পা ভেঙে আসছিল। স্রোতের এত জোর! মুগ্ধ বলল, ভরসা আছে তো আমার উপর? 100% আছে। মুগ্ধ তিতিরের কোমর জড়িয়ে ধরে তিতিরকে উঁচু করলো। এবার আর মুগ্ধ পাথর থেকে পা সরালো না। তিতির চোখ বন্ধ করে ফেলেছিল। দুপাশ থেকে, ওপর থেকে, সব দিক থেকে স্রোতের পানি এসে পড়ছিল ওর গায়ে। তখনও ভাসছিল জলপ্রপাতের উত্তল স্রোতধারায়, ভাসছিল প্রেমের জোয়ারেও। এখন আর কষ্ট হচ্ছে না। স্রোত তিতিরের পা এমনভাবে ভাসিয়ে নিয়েছে যে তিতিরের মনে হচ্ছিল ও সেই স্রোতের ওপরে শুয়ে আছে। বালিশটা ছিল মুগ্ধর শক্ত বুক। তখন পর্যন্ত ওটাই ছিল ওর জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত। হঠাৎ তিতির ওপরের দিকে তাকাতেই দেখতে পেল মুগ্ধ তাকিয়ে আছে ওর দিকে। মুগ্ধর চোখ পড়তেই তিতির হাসলো মুগ্ধও। জলপ্রপাতের পানিতে ভাসতে ভাসতে আজ স্রোতের ধাক্কা খেতে খেতে তিতিরের সারা শরীর যেন অসাড় হয়ে পড়ছিল। তিতির পানি থেকে ওঠার কথা মুগ্ধকে বলতে গিয়ে দেখলো কোনো কথাই বলতে পারছে না। কথা বলার জন্য যে মিনিমাম শক্তিটুকু দরকার তা ওর ওই মুহূর্তে ছিল না। কিছুক্ষণের মধ্যেই মুগ্ধ বলল, এই যে তিতির পাখি, চলো এবার উঠে যাক, এর বেশি থাকলে পরে তোমার কষ্ট হবে। তিতির কিছু বলতে পারল না। মুগ্ধর উত্তরের অপেক্ষা না করেই ওপরে উঠল। সাথে সাথে দোলা এসে ওদের বেল্ট আর দড়ি খুলে দিল। তিতির নিস্তেজ হয়ে শুয়ে পড়েছে। মুগ্ধর ব্যাগে আরও 2 বোতল পানি ছিল। একটা বের করে তিতিরকে খাওয়ালো। তিতির অর্ধেকটা পানি খেয়ে আবার শুয়ে পড়ল। মুগ্ধ বাকি পানিটুকু খেয়ে শুয়ে রেস্ট নিচ্ছিল। হঠাৎ তিতিরের দিকে তাকাতেই দেখল তিতির উঠে বসছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর হাসছে। চোখ দিয়ে পানি পড়ছে, তাকিয়ে আছে জলপ্রপাতের সেই স্রোতধারাগুলোর দিকে। কিছুক্ষণ পর তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, আপনি জানেন না আপনি আজ আমাকে কি দিয়েছেন। এ এক অদ্ভুত অনুভূতি। যতক্ষণ আমি এখানে ছিলাম আমার মনে হচ্ছিল আমি অন্য কোনো এক জগতে আছি। যদিও আমার এক ফোঁটা শক্তি ছিল না, কিন্তু আমার খুব ভালো লাগছিল, খুব খুব। মুগ্ধ হাসলো, শুধু কিছু বলল না। দোলা বলল, এত ভালো লাগলে তাহলে কাঁদছো কেন? তিতির হাসতে হাসতে বলল, আমি তোমাকে বোঝাতে পারবো না আপু। আমার এই কান্নাটা অবশ্যই খুশির কান্না। আমার জীবনে এত সুখের মুহূর্ত আগে কখনো আসেনি, কিন্তু কেন জানি না কান্নাটা আমি থামাতে পারছি না। মুগ্ধ বলল, আমি তো দেখছি তুমি হাসিটাও থামাতে পারছো না। তিতির আবার হাসলো। মুগ্ধ ব্যাগ থেকে টাওয়াল বের করে দিল, বলল, নাও মাথাটা ভালো করে মুছে নাও। তিতির টাওয়াল নিল। মুগ্ধ ব্যাগ নিয়ে উঠে কোথায় চলে গেল। একটু পর ভেজা 3/4 পাল্টে শুকনো একটা পরে ফিরে এলো। তিতির এখনও সেই জায়গায় একা একা বসে আছে, আর গ্রুপেরই একটা ছেলে ওর দিকে তিতিরের দিকে তাকিয়ে আছে। নজরটা যে কোন দিকে তা বুঝতে মুগ্ধর অসুবিধে হলো না। ট্রিপে এসে ছেলেটাকে কিছু বলাও তো যাবে না। তিতিরের কাছে এসে জিজ্ঞেস করলো, তিতির ব্যাগ তো আনোনি? না। এক্সট্রা কাপড় যখন আনোনি ভেজাটা উচিত হয়নি। তিতির বলল, প্রবলেম নেই। প্রবলেম আছে। দোলা ছোট একটা ব্যাগ এনেছে, ওকে জিজ্ঞেস করো তো ওর কাছে এক্সট্রা কাপড় আছে কিনা। তিতির উঠে গিয়ে দোলার সাথে কথা বলে ফিরে এলো, বলল, আপু ব্যাগে কাপড় চোপড় আনেনি, শুকনো খাবার এনেছে। ও। তারপর মুগ্ধ নিজের ব্যাগ থেকে একটা টি-শার্ট বের করে তিতিরের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও এটা পরো। তিতির অবাক চোখে, এটা আপনার? হ্যাঁ। এবার তিতির হো হো করে হেসে উঠল। ওর মধ্যে দুটো আমি ঢুকতে পারবো। সেটা আমি জানি, লাগলে 3টা তুমি ঢোকো গিয়ে। যাও আর একটাও না বলে চেঞ্জ করে এসো, ওই ঝোপের আড়ালে গিয়ে চেঞ্জ করো। থ্যাঙ্কস, বাট সত্যি কোনো দরকার নেই। আমার ঠান্ডা লাগবে বলে বলছেন তো, আমার এইটুকুতেই ঠান্ডা লাগে না। কোনো প্রবলেম হবে না, এটা আপনিই পড়ুন। তিতির, বাম পাশে চেক শার্ট পরা ছেলেটা তোমার ভেজা শরীরের দিকে তাকিয়েছিল, আমি দেখেছি। দেখে খুব রাগও লাগছে। মন চাইছিল চোখ দুটো গেলে দিই। ট্রিপে কোনো ঝামেলা করতে যাচ্ছি না, তাই বলছি কাইন্ডলি চেঞ্জ করো। তিতিরের চোখগুলো রসগোল্লা হয়ে গেল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। মুগ্ধ বলল, একদম ডাইরেক্টলি না বললে কিছু বোঝো না কেন? হ্যাঁ, আজব।
তিতির আর একটা কথাও না বলে টি শার্টটা নিয়ে ঝোপের মধ্যে চলে গেল। তারপর টি শার্টটা বুকে জড়িয়ে ধরলো, স্মেল নিল। ইস, মুগ্ধ কত খেয়াল রাখে ওর, যতটা ও নিজেও রাখতে পারে না। উঠতে ইচ্ছে করছে, উঠতে। মুগ্ধর স্মেলটাও এত মারাত্মক কেন? মুগ্ধর টি শার্টটা তিতিরের হাঁটু সমান লম্বা হয়েছে, আর এত ঢোলা যে আরও দুইজন ঢুকতে পারবে, তাতে কিছু যায় আসে না। মুগ্ধর টি শার্ট পরা মানে অনেক কিছু, যা কেউ বুঝবে না। আর একবার টি শার্টটা নাকের কাছে এনে স্মেল নিয়ে বেরিয়ে এলো ঝোপের বাইরে। ওকে দেখে দোলা হেসে দিল, আরও অনেকেই হাসলো বোধহয়, কিন্তু ও একটুও অস্বস্তি বোধ করছিল না, খুব পাট নিয়েছিল। এবার ফেরার পালা। প্রায় 4-5 ঘন্টা নাফা ঘুমে কাটিয়ে ওরা ফেরার পথে হাঁটা ধরল। পথে তিতিরকে 9 বার জোকে ধরল। মুগ্ধ একইভাবে জোক ছাড়িয়ে দিল। সবারই কেমন যেন কথাবার্তা ফুরিয়ে গেছিল। জলপ্রপাতের ঘোর কারোরই কাটেনি। সেই কোমর সমান পানির জায়গায় এসে মুগ্ধ বিনা বাক্যে তিতিরকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। কোলে নিতেই তিতির ওর গলা জড়িয়ে ধরল। একটা অদৃশ্য অধিকারবোধ দুজনের মধ্যেই কাজ করছিল। মুগ্ধর টি শার্ট তিতিরকে দেওয়ার কারণে মুগ্ধ ছিল খালি গায়ে। এটাও একটা দেখার মতো দৃশ্য ছিল। তিতিরের কেমন যেন লাগছিল। মুগ্ধ ছিল খালি গায়ে, আর লজ্জা লাগছিল ওর। হাতগুলো মুগ্ধর খালি গায়ে লাগছিল, আর যখনই সে হাতের কোনোই ওর বুকের লোমগুলোর সাথে লাগছিল, তখন সুরসুরি লাগছিল তিতিরের। যেদিন এসেছিল সেদিন মুগ্ধর মুখে খুব ছোট ছোট দাড়ি ছিল, এখন সেগুলো অনেক বড় হয়ে গেছে। তিতির সেই দিকে তাকিয়েছিল। মুগ্ধকে এখন আরো বড় বড় লাগছে। তিতির মুগ্ধর গলার পেছনে 2 হাত বেঁধে রেখেছিল। হঠাৎ একটা হাত দিয়ে মুগ্ধর গলা জড়িয়ে আরেকটা হাত নামিয়ে মুগ্ধর দাড়িতে রাখলো। মুগ্ধ চমকে তাকালো তিতিরের দিকে। তিতির লজ্জা পেয়ে ওর দাড়ি ছেড়ে দিয়ে আবার গলার পেছনে হাত বাঁধল। রেমাগড়ি ফিরতে ফিরতে বিকাল 5টা বাজলো। সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিল, তারপর যে যার মতো রেস্ট নিচ্ছিল। তিতির বিছানায় উপর হয়ে শুয়েছিল, খুব ক্লান্ত লাগছিল। পাগুলো যেন ভেঙে আসছিল। জানালাগুলো নিচু হওয়ার কারণে জানালার বাইরে তাকিয়ে নদী, পাহাড় সবই দেখতে পাচ্ছিল তিতির। হঠাৎ বারান্দায় মুগ্ধকে দেখা গেল। মুগ্ধ ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, ঘুমকুমারি না ঘুমিয়ে তাকিয়ে আছে যে? আমার এত ক্লান্ত লাগছে যে ঘুমোতেও পারছি না। আরে ঘুরতে আসলে ওরকম একটু আধটু হয়, রাতে একবারে ঘুমিও। এখন চলো তো। কোথায়? রেমাক্রি বাজারে যাব, চলো, মজা হবে। কি মজা? বাজারে কত রকম ফল সবজি ওঠে, সব তুমি চিনবেও না। না প্লিজ, আমি যাব না, আপনি যান। আমি এখন আরো হাঁটলে মরেই যাব। তুমি হাঁটলে কখন? কোলে কোলেই তো গেলে আসলে। আর জলপ্রপাতের প্রাণীতে সেখানেও তো কোলেই ছিলে। তিতির অবাক হয়ে বলল, মানুষের উপকার করে আবার খোটা দিচ্ছেন, কি খারাপ আপনি। সেটা তো অবশ্যই। আপনি যান, আমি যাব না। কোলে করে নিলে যাবে? তিতির মুগ্ধর দিকে তাকিয়ে হেসে দিল। মুগ্ধও হেসে দিল। তারপর বলল, আচ্ছা তুমি রেস্ট নাও, আমি যাই। তিতির কখন ঘুমিয়ে পড়েছিল তা ওর মনে নেই। ঘুম ভাঙল দোলার ডাকে। উঠতেই দোলা বলল, আহা, ঘুমিয়েছিলে? ওইদিকে তোমার আশিক তো তোমাকে ছাড়া মরেই যাচ্ছিল, মনের দুঃখে শেষে রান্নাই করতে চলে গেল। তিতির লজ্জা পেয়ে হাসল। দোলা বলল, আরে এত লজ্জার কি আছে, আমি তো। না আসলে তেমন কিছু না। ইস, আর লজ্জা পেয়ে মিথ্যে বলতে হবে না। আমরা এতক্ষণ তোমাদের অ্যাডভেঞ্চারের গল্প শুনছিলাম। কোন গল্প? ডাকাতের হাত থেকে পালিয়ে বাঁচার গল্প। ও তাই তো বলি, দুজনের মধ্যে এত ভাব হলো কখন? তিতির কি বলবে, লজ্জায় তো শেষ হয়ে যাচ্ছিল। দোলা বলল, তুমি খুব লাকি, বুঝলে? তোমার আগে কোনো মেয়েকে ভাইয়ার এত প্রায়োরিটি দেয়নি। ওদের একটা কাজিন আছে ইকরা, ভাইয়ার পাগলের মতো ল্যাপ করে, আর ভাইয়া পাত্তাই দেয় না। হঠাৎ তিতিরের মনে পড়ল, সেই যে মেসেজ দেয় প্যারা, সেই ইকরা নয় তো? কিন্তু সে তো ভার্সিটির কাজিন তো না, নাকি কাজিনই, বাট একই ভার্সিটিতে পড়ে। দোলা বলল, এই বলো না, কিভাবে প্রপোজ করলো? তিতির বলল, প্রপোজ? তুমি ভুল ভাবছো, সত্যি প্রপোজ করেনি, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। দোলা অবাক হয়ে বলল, ভাইয়াও তাই বললো, কিন্তু বিশ্বাস করিনি। আই মিন, তোমাদের মধ্যে রিলেশনশিপ চলছে সে ব্যাপারে আমি শিওর ছিলাম, তা নইলে কোলে নেওয়া, একই দড়িতে পানিতে নামা, দুজনের কথাবার্তা, দুজন দুজনের দিকে তাকানো, এসব কিভাবে সম্ভব? তিতির এবার বলল,
আসলে আমি ওনাকে পছন্দ করি, উনিও হয়তো করে, কিন্তু কিছু বলেনি তো কখনো, তাই শিওর না। ওয়াও, দ্যাটস গ্রেট। তুমি তাহলে ওকে বলে দাও তোমার ফিলিংসের কথা। না না না, আমি বলতে পারবো না। কেন? উনি যদি পছন্দ না করে আর রিজেক্ট করে তাহলে মানতে পারবো না, তার চেয়ে অপেক্ষা করি। সে কি রিজেক্ট কেন করবে? হতেও তো পারে ওনার আমাকে পছন্দ না। আফটার অল মাত্র 3-4 দিন ধরে চিনি আমরা একে অপরকে। আরে আমরা তো চিনি ভাইয়াকে, ও ভালো না বাসলে এরকম করতোই না। তবু আমি অপেক্ষা করব আপু। কতদিন অপেক্ষা করবে? এর মধ্যে যদি অন্য কেউ ঢুকে পড়ে আর ভাইয়া তার হয়ে যায়? উনি আমার হলে কখনোই অন্য কেউ ঢুকে পড়তে পারবে না, আর ঢুকলেও উনি তার হবে না। হলে বুঝতে হবে আমি ভুল ভেবেছি, উনি আসলে আমাকে ফিল করেনি। হাই আল্লাহ, কোন দুনিয়ায় আছি। তিতির দোলার হাত ধরে বলল, প্লিজ আপু, আমাকে ছুঁয়ে বলো যে তুমি ওনাকে আমার ফিলিংসের কথা কিছু বলবে না। আমি চাই উনি নিজ থেকে আমাকে বুঝুক আর প্রপোজ করুক। দোলা তিতিরের হাত ধরে হেসে বলল, আচ্ছা বলবো না, দোয়া করি খুব তাড়াতাড়ি আমার বড় যা হয়ে যাও। তিতির লজ্জা পেয়ে গেল। দোলা হাসতে হাসতে বাইরে বেরিয়ে গেল। রাতে সবাই খেতে বসেছে। তিতির বারান্দায় দাঁড়িয়ে ভাবছিল মুগ্ধরই কথা। এমন সময় পেছন থেকে মুগ্ধ বলল, এই যে সুন্দরী, আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে। মোটেই খোঁজেননি, আমি এখানেই ছিলাম। মুগ্ধ হেসে বলল, আচ্ছা আচ্ছা, তোমার ক্লান্তি গেছে? তিতির হেসে বলল, ঘুমিয়েছি না। পা ব্যথা? পা ব্যথা আছে, এত হাঁটিনি তো কখনো। ও আচ্ছা, ডিনার করে একটা প্যারাসিটামল খেয়ে নিও, ব্যথা কমে যাবে। আচ্ছা। তোমার জন্য মাছ বেঁধেছি, চলো খাবে। কি? মুগ্ধ হেসে বলল, বান্দরবানে গেছিলাম না, বলেছিলাম না মাছ কুইরাল খাওয়ার সুযোগ পেলে, ওটাই রান্না করেছি। ওটা আনতেই বাজারে গিয়েছিলাম। বাঁশকুড়ুলটা সত্যি অসাধারণ ছিল, নরম নরম আর খুব টেস্টি। চিকেন দিয়ে ঝাল ঝাল করে রান্না করেছে মুগ্ধ। তিতিরের মনে হলো এত সুস্বাদু খাবার ও আর খায়নি। খেতে খেতে মুগ্ধর দিকে তাকিয়ে মনে মনে বলছিল, আমি আপনার কাছ থেকে সব রান্না শিখবো, তারপর আর আপনাকে রাঁধতে হবে না, আমি আপনাকে বেঁধে খাওয়াবো। খুব ভোরে ওরা রওনা দিয়েছিল, যাতে রাতে থানচিতে থাকতে না হয়, কারণ থানচি জায়গাটা কারোরই তেমন পছন্দ হয়নি। সন্ধ্যার মধ্যে ওরা বান্দরবন পৌঁছালো। তারপর রাতের বাসে ঢাকার বাসেও তিতির মুগ্ধ পাশাপাশি বসলো। তিতিরের মন খারাপ লাগছিল, পথ তো শেষ হয়ে যাচ্ছে। মুগ্ধ এখনো কিছু বলল না। মুগ্ধ আর ও টুকটাক কত গল্প করছে, ম্যাক্সিমাম ট্রাভেলিং রিলেটেড। 10 দিনের ট্যুর 5 দিনেই শেষ হয়ে গেল। পারমিশন না পাওয়ার কারণে 40% টাকা ফেরত পেল। এই টাকা দিয়ে তো অন্য কোথাও ঘুরে আসা যায়। তিতিরের ইচ্ছে করছে মুগ্ধর সাথে অন্য কোথাও চলে যেতে, কিন্তু ও কখনোই তা বলতে পারবে না। এত চিন্তার মধ্যেও ও বেশ কয়েকবার ঘুমালো, উঠলো, গল্প করলো, কিন্তু মুগ্ধ কিছুই বলল না। আস্তে আস্তে একসময় সকাল হলো। বাস চলে এলো ঢাকায়। মুগ্ধ আর তিতিরের গন্তব্য একই জায়গা, ধানমন্ডি 11 নম্বর রোড। দুজনে একটা সিএনজি নিল। তিতিরের বাসার সামনে এসে মুগ্ধ সিএনজি ছেড়ে দিল। একটা বাসা পরেই ওর বাসা, হেঁটেই চলে যেতে পারবে। দুইজনেই মুখোমুখি দাঁড়িয়ে। তিতিরের বাসার সামনে, রাস্তার অপোজিটে। দুইজনেরই মন খারাপ। কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না, ভেবে পেল না কি বলবে। এক সময় মুগ্ধ ম্লান হেসে বলল, ওকে, বাসায় যাও তাহলে। হ্যাঁ যাচ্ছি। ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো, সাবধানে থেকো। আপনিও ভালো থাকবেন। তিতির আর দাঁড়ালো না, চলে গেল। গেটের সামনে গিয়ে তিতির একবার পেছন ফিরে তাকালো। মুগ্ধ পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিল। ওকে ফিরে তাকাতে দেখেই হাসলো। তিতিরও একবার হাসলো, তারপর গেটের ভেতর ঢুকে গেল। তিতির ভেতরে যাওয়ার পর মুগ্ধ উল্টো ঘুরে নিজের বাসার দিকে হাঁটতে লাগলো। বাসার গেটের ভেতর ঢুকতে মনে পড়ল তিতিরের ফোন নাম্বারটাই তো আনা হয়নি। কোনো রকমে গেটটা খুলে দৌড় দিল। এক দৌড়ে চলে এলো তিতিরের বাসার সামনে। দরজা ভেতর থেকে বন্ধ। অন্যদিকে এক সিঁড়ি উঠে দোতলার অর্ধেক যেতেই তিতিরের খেয়াল হলো মুগ্ধর ফোন নাম্বার নেওয়া হয়নি। এক দৌড়ে সিঁড়ি দিয়ে নামতেই বাবার সাথে ধাক্কা লাগলো। বাবা ওকে দেখে খুশিতে বলে উঠল, ওরে বাবা, আমার আম্মা দেখি 10 দিনের জায়গায় 5 দিন এসে গেছে, কিন্তু আম্মা দৌড়াচ্ছে কেন? বাবা সেনজিতে আমার পার্স ফেলে এসছে। এছাড়া আর বিশ্বাসযোগ্য কোনো কথা খুঁজে পেল না তিতির। বাবা বলল, বাইরে তো কোনো সিএনজি নেই।
ও বাবা, আমি আরেকটু খুঁজে দেখি। নেই তো মা, বাদ দে। কি এমন ছিল পার্সে? টাকা। ও, তাতে কি হয়েছে, টাকা গেছে যাক, আমার মেয়ে তো সেফলি ফিরে এসেছে। বাবা, এতে 5,000 টাকা ছিল, ট্যুরের টাকা বেঁচে যাওয়ার ফেরত পেয়েছি। আমি ভেবেছিলাম ওটা দিয়ে কিছু করব। বাবা, আমি যাই। আরে মাত্র 5,000 টাকা তো, চল আমি তোকে এক্ষুনি দিয়ে দিচ্ছি। এর জন্য নাকি আমার আম্মা এত সকালে বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করবে? তিতির মন খারাপ করে বাবার সাথে সিঁড়িতে উঠল। এত সকালে তুমি কোথায় গিয়েছিলে বাবা? নামাজ পড়তে গিয়েছিলাম। এত সকালে আর কোথায় যাব? চল চল উপরে চল। আজ আমি নিজে বাজারে গিয়ে বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা নিয়ে আসবো আমার আম্মার জন্য। কিন্তু তিতিরের অস্থির লাগছিল। এক একটা সিঁড়ি যেন এক একটা উঁচু পাহাড়ের চেয়েও বেশি উঁচু মনে হচ্ছিল। মুগ্ধ তিতিরকে না পেয়ে নিজের বাসায় ফিরে এলো। ভালো লাগছে না কিছু। সারা রাত বাসের ঝাঁকুনি আর তিতিরকে নির্ভয়ে অপলক দেখার লোভ, এই দুটো কারণে ঘুমাতে পারেনিও। ভেবেছিল বাসায় এসে ঘুমাবে, কিন্তু কিসের ঘুম, কিসের খাওয়া? তিতিরকে কিভাবে পাবে সেই চিন্তায়ও অস্থির। যদিও বাসা চেনে, কিন্তু কয়তলায় থাকে তা তো জানে না। আর জানলেও বাসায় গেলে তিতিরের প্রবলেম হতে পারে। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো সাফিকে কল করলে নিশ্চয়ই তিতিরের নাম্বার পাওয়া যাবে। অবশ্যই পাওয়া যাবে, সব গ্রুপ মেম্বারের ডিটেলস ওর কাছে থাকবে, এটাই স্বাভাবিক। সাথে সাথেই কল করলো সাফিকে। সাফি ফোন ধরছে না। উফ, এত বিরক্তকর কেন ছেলেটা? সাফিকে অনেকবার ট্রাই করার পর দোলাকে ফোন করলো। দোলা তো আরও এক ধাপ এগিয়ে, ফোনই বন্ধ। নিজের গালে নিজেই দুটো চড় মারতে মন চাইছে। ও নিজেকে বুদ্ধিমান বলেই জানতো, কখনো এমন কিছু করেনি যার জন্য পরে আফসোস করতে হয়েছে। সব সময় প্রতিকূল পরিস্থিতির জন্য রেডি থাকে, সব ব্যাপারে আগাম কনসার্ন থাকে। আর এখন তিতিরের ফোন নাম্বারটা আনতেই ভুলে গেল। এতটা বোকামিও কিভাবে করলো? হ্যাঁ, চলে আসার সময় প্রচণ্ড মন খারাপ হয়েছিল, তাই তেমন কিছুই বলতে পারেনি। কিন্তু ফোন নাম্বারটা তো আগে নিয়ে রাখা উচিত ছিল। ওর জন্য নীলগিরি থেকে পেন হোল্ডার, রেমাকড়ি বাজার থেকে ডুমুর আর পাকা পেঁপে কিনেছিল, তাও দেওয়া হয়নি। এত গাধা মুগ্ধ কবে হলো? এবার সাফির মাকে কল করলো মুগ্ধ। হ্যালো চাচি। হ্যাঁ হ্যাঁ মুগ্ধ, বল বাবু। এই চাচি শোনো না, সাফি কি ঘুমাচ্ছে? ওকে এতবার কল দিলাম, ধরছেই তো না। মানে? ও তো তোর সাথে ট্রিপে গেল, এখনো তো আসেইনি। তুই ওকে বাসায় খুঁজেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মুগ্ধ বুঝতেই পারছে চাচি এখন চিন্তায় পড়ে যাবে, তাই চাচিকে নিশ্চিন্ত করার জন্য বলল, ওহো, আচ্ছা আচ্ছা, আসলে আমি তো ওকে বান্দরবনে হারিয়ে ফেলেছিলাম বুঝলে। আমি এসে পড়েছি, তাই ভেবেছি সাফিও বুঝে এসে পড়েছে। তুমি চিন্তা করো না তো, ও এসে পড়বে। তুই যে বলি ফোন ধরছে না। তো কি হয়েছে, ফোনে তো কত প্রবলেমই হতে পারে। ও তাও ঠিক। আচ্ছা চাচি রাখি, তুমি অত চিন্তা করো না। ফোন রেখে মুগ্ধ আবার কল দিল সাফিকে। এবার ওর ফোন বিজি পাওয়া গেল। যাক, পাওয়া যাবে তাহলে। কিছুক্ষণ পর আবার চেষ্টা করলো, কিন্তু বারবার ফোন বিজি আসছে। আজব তো, ছেলেটার কি ওয়েটিং সার্ভিসও অ্যাক্টিভ করা নেই? না, মনে পড়েছে, ওয়েটিং সার্ভিস তো চালুই আছে। কতই তো ওকে ওয়েটিংয়ে পেয়েছে তাহলে। উফ, আর কিছুই ভাল লাগছিল না মুগ্ধর। মুগ্ধ সাফির ফোন বিজি পাবে না কেন? এইদিকে তিতিরও তো সাফিকে অনবরত ফোন করছিল মুগ্ধর নাম্বারের জন্য। সাফি তো ফোনই ধরছে না। হঠাৎ তিতিরের মনে পড়ল বাবাকে না মুগ্ধর ফোন দিয়ে ফোন করেছিল। ইয়েস, এত সহজে নাম্বারটা পাবে ভাবেনিও। দৌড়ে বাবার ঘরে চলে গেল। বাবা রেডি হচ্ছিল বাইরে যাওয়ার জন্য। তিতির বলল, বাবা একটু ফোনটা নেই, জরুরি কল করার ছিল। আমার ফোনে না ব্যালেন্স নেই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নে। তিতির ফোন নিয়ে নিজের ঘরে চলে গেল। তারপর ভাবতে লাগলো কবে কখন ফোন করেছিল। হ্যাঁ, মনে পড়েছে, সকালে ফোন করেছিল। গতকাল সকালে ছিল রাস্তায়, গত পরশু সকালে ছিল নাফাখুম। তার মানে পরশুর আগের দিন কল করেছিল। কল লিস্ট চেক করতে গিয়ে মহা বিপদে পড়ল তিতির, কারণ অনেক আননোন নাম্বার ছিল। এটা কোনো কথা? বাবা এত কথা কার সাথে বলে? যাই হোক, বাবাকে ফোন ফেরত দিতে হবে। তাই ফটাফট সেই দিন সকাল থেকে 12টা পর্যন্ত যত কল এসেছে সব তুলে নিল একটা ডায়েরিতে। তারপর এক দৌড়ে গিয়ে ফোনটা বাবাকে ফেরত দিয়ে আর এক দৌড়ে ফিরে আসলো ঘরে। সব মিলিয়ে 8টা নাম্বার পাওয়া গেছে, তার মধ্যে 3টা এয়ারটেল। হায় খোদা, এগুলো কেন তুললো? ওর এয়ারটেলের নেটওয়ার্ক ছিল না বলেই তো ও মুগ্ধর ফোন থেকে কল করেছিল। ওগুলো বাদ দিলে থাকে 5টা নাম্বার। প্রথমটাতে কল দিল। হ্যালো।
ওপাশ থেকে কর্কশ মহিলা কণ্ঠে। হ্যালো ক্যাডা, ক্যাডা আপনি? তিতির ফট করে লাইনটা কেটে দিল। এটাও বাদ, পরের নাম্বারটাতে কল দিল। ওপাশ থেকে বলল, হ্যালো তিতির আপা। তিতির অবাক। আপনি কে ভাই? আপা আপনি কি শরীফ? শরীফ ওদের দারোয়ান। কি বলবে বলল, ও আচ্ছা শরীফ ভাই, আমি না একজনকে ফোন করতে গিয়ে ভুলে আপনাকে কল দিয়ে ফেলেছি। আচ্ছা রাখি। হ্যাঁ আচ্ছা আপা। দুটো গেল। তৃতীয় নাম্বারটা টাইপ করতেই দেখলো এটা অলরেডি ওর ফোন বুকে আছে। ভাইয়ার এক্সট্রা ফোনের নাম্বার, নতুন নিয়েছে। তিনটে গেল। চতুর্থ নাম্বারটাতে কল করতেই একটা কর্কশাল রাগী লোকের ভয়েস পাওয়া গেল। ঝাড়ি দিয়ে বলল, উফ, এই মানুষগুলোর কি আর কোনো কাজ নেই? অলওয়েজ রামগরুরের ছানার মতো মুখ করে বসে থাকে আর কাউকে পেলেই ঝাড়ি মারে। বাবার সাথে এদের এমন কি কাজ? যাই হোক, কি বলবে ও? যদি বাবার কেউ হয়? তাই মুগ্ধ বলছেন। এ কথা তো জিজ্ঞেস করা যায় না, আর জিজ্ঞেস করবেই বা কেন? ওর মুগ্ধ কখনো এভাবে কথা বলে না। মুগ্ধর ভয়েসটা এমন কর্কশ না, কি মিষ্টি ভয়েস, খেয়ে ফেলতে ইচ্ছে করে। অযথা এই ব্যাটার সাথে কথা বলবে কেন? এমন সময় ওপাশ থেকে আবার বলল। তিতির ফট করে লাইনটা কেটে দিল। উফ, এই গুন্ডাটার ব্যাটার সাথে বাবার কি সম্পর্ক কে জানে। পরের নাম্বারটা ডায়াল করলো, অথচ জানলই না যে এটাই ছিল মুগ্ধ। ও তিতিরকে খোঁজার জন্য সাফিকে কল করছিল, তাই মাঝখানে অন্য কলে ডিস্টার্ব ফিল করায় ওরকম বিহেভ করেছে। পঞ্চম নাম্বারটা বন্ধ পেয়ে তিতির আবার সাফিকে কল করলো, কিন্তু সাফির নাম্বার এখন বিজি। অদ্ভুত তো, এতক্ষণ ওর কল ধরেনি আর এখন অন্য কারোর সাথে কথা বলছে। নিশ্চয়ই দোলা আপুর সাথে কথা বলছে, কিন্তু ওর কলগুলো দেখে একবার কি কল ব্যাক করা যেত না? কিন্তু তখন সাফির ফোন বিজি ছিল, কারণ মুগ্ধ তখন পাগলের মতো ফোন করে যাচ্ছিল সাফিকে। কিন্তু তিতি তা জানতেও পারল না। ওদিকে মুগ্ধও জানতে পারল না তিতির কতটা ব্যাকুল হয়ে আছে ওর জন্য। সারাটা দিন এরকমই চলতে থাকলো। অবশেষে লাঞ্চের পর দুইজনেই সাফিকে কল করে সাফির নাম্বার বন্ধ পেল, কারণ ওদের দুজনের কলের তাড়নায় সাফির ফোন চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায়। আর সাফি সকাল থেকেই দোলার বাসায় মরার মতো ঘুমাচ্ছিল, তাই ও কারোরই কল ধরতে পারেনি। মুগ্ধ কল লিস্ট ঘেটে তিতিরের বাবার নাম্বার পেয়ে গেছিল, কিন্তু ওর বাবাকে কল দিলে ওর যদি কোনো প্রবলেম হয় তাই দিল না। মুগ্ধ ভাবল সাফি বোধহয় ঘুমাচ্ছে, তা না হলে ফোন ধরতো। তাছাড়া মুগ্ধ তো জানেই ট্যুর থেকে এসে সাফি সারাদিন ঘুমায়, আর হয়তো কথা বলার জন্য চাচি ফোন করেছিল বলে ওর ফোন বিজি ছিল। হ্যাঁ তাই হবে, কারণ চাচিকে ফোন দেওয়ার আগে প্রত্যেকবার ফোন বেজে বেজে কেটে গেছে। চাচিকে ফোন দেওয়ার পর থেকেই বিজি। চাচিও না এত টেনশন করতে পারে। সাফি বাসায় যায়নি, আগে জানলেও কখনোই চাচিকে কল দিত না। কোথায় গেল? দোলার বাসায় নয় তো? হতেও পারে। অপেক্ষা করতে লাগলো, সাফি উঠে নিশ্চয়ই কল করবে, তখন তিতিরের নাম্বারও পাওয়া যাবে। শুধু শুধু ওর বাবাকে কল দিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। ও জানে সবুরের ফল মিষ্টি হয়। তিতির অপেক্ষা করতে করতে একসময় ধৈর্য হারিয়ে ফেলেছিল। এইচএসসি পরীক্ষা হয়ে যাওয়ার পর তিতিরের বাইরে যাওয়ার একমাত্র উপায় হলো ভার্সিটি কোচিং। আজ ক্লাস নেই, তবু বিকাল 3টার দিকে ক্লাসের কথা বলে বের হলো তিতির। একটা বাসা পরেই মুগ্ধর বাসা। বাসার সামনে যেতেই দারোয়ান জিজ্ঞেস করলো, আপা কাউরে কি খুঁজতাছেন? হ্যাঁ ভাই, আসলে আমি একজনকে হারিয়ে ফেলেছি। আমার কাছে ফোন নাম্বার নেই, কিন্তু উনি এই বাসাতেই থাকেন। ও, নাম কি? ওনার নাম মুগ্ধ। হ্যাঁ, এইটা আবার কেমন নাম? যাই হোক আপা, এই বাসায় এই নামে তো কেউ থাকে না। একটু ভালো করে শিওর হয়ে বলেন না। লোকটা বলল, আসলে আমার কাছে সব ভাড়াটিয়া এবং তাদের সব মেম্বারদের নামের লিস্টই আছে। আমি এই বাসায় 5 বছর ধরে আছি। সত্যি বলছি আপা, এই নামে এইখানে কেউ থাকে না। তিতির মন খারাপ করে চলে আসলো। মুগ্ধকে মিথ্যে বলল, কিন্তু কেন মিথ্যে বলবে? প্রচণ্ড মন খারাপ হলো। হেঁটে নিজের বাসা পর্যন্ত আসতেই যেন পা ভেঙে আসছিল। বাসায় ঢুকলো না তিতির, ছাদে চলে গেল। কিছুই ভালো লাগছে না ওর। বিকাল 5টার দিকে বাসা থেকে বের হলো মুগ্ধ। তিতিরের বাসার সামনে যাবে, কি করবে জানে না, কিন্তু যাবে। আর অপেক্ষা করতে পারছে না। গেট দিয়ে বের হয়ে আবার ফেরত আসলো। দারোয়ানকে ডেকে বলল, লিটন ভাই শোনো। জি ভাই বলেন। আমাকে খুঁজতে একটা মেয়ে আসতে পারে, তুমি তাকে নাম জিজ্ঞেস করবে। যদি নাম বলে তিতির, তাকে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবে। আচ্ছা।
মুগ্ধ কথা বলে বের হয়ে যাচ্ছিল, কিন্তু আবার ফিরে আসলো, বলল, লিটন ভাই, বলেন ভাই। নাম জিজ্ঞেস করা লাগবে না, আসলে একজনই আসবে, নাম্বারটা দিয়ে দিও, ঠিক আছে? লিটন হেসে বলল, আচ্ছা ভাই। মুগ্ধ বলল, লিটন ভাই, আরেকটা ইম্পর্টেন্ট কথা, ও কিন্তু মেহবুবকে খুঁজবে না, মুগ্ধকে খুঁজবে। আমার ফ্যামিলি নেম মুগ্ধ, বুঝলা? এখানে ভার্সিটি ফ্রেন্ডদের সাথে থাকি তো, তাই এখানে সবাই ফর্মাল নামটাই ডাকে। হাই হাই ভাই, আগে বলবেন না? কেন, আসছিল? তুমি বলে দিয়েছো মুগ্ধ এখানে থাকে না? হ্যাঁ ভাই, 3টার দিকে আসছিল, খুব সুন্দরী একটা মেয়ে, অল্প বয়সী। কিন্তু ভাই, আপনার নাম যে মুগ্ধ তা তো আমি জানতাম না। সবাই তো আপনার মেহবুব বলেই ডাকে। শিট, আমি যে কেন তোমাকে সকালে বললাম না। উফ, সরি ভাই। না না, ঠিক আছে, তুমি কেন সরি বলবা, আমি তো তোমাকে আগে বলিনি। মুগ্ধ সোজা চলে গেল তিতিরের বাসার সামনে। রাস্তার অপোজিটে দাঁড়িয়ে বাসার সব বারান্দা আর জানলাগুলোতে চোখ বুলাতে লাগলো। এমনই একটা জায়গা, একটা চায়ের দোকানও নেই। ধুর, শুধু শুধু দাঁড়িয়ে থাকাটা খুবই অস্বস্তিকর। হঠাৎ দেখলো একটা চাওয়ালা আসছে, যারা ফেরি করে চা বিক্রি করে। থামালো মুগ্ধ। ওই মামা, চা দাও তো। লোকটা রাস্তায় বসলো, বলল, মামা কি চা দেবো? আর যা আছে সব দাও না। চাওয়ালা বোকা হয়ে গেল, বলল, মানে? লেবু চা দাও। লোকটা একটা ওয়ান টাইম কাপে চা দিল, মানে এখন টাকা নিয়ে চলে যাবে। মুগ্ধ বলল, মামা, তুমি আমার সাথে এখানে বসে থাকবে 1 ঘন্টা, কত টাকা নেবা? আমি ওইখানে বসে থাকবো কেন? আমি চা খাবো তাই, আর ঘন্টায় কত টাকা নেবা বলো তো, আমি দেবো। 1 ঘন্টা 50 টাকা। আমি তোমাকে 1 ঘন্টায় 100 টাকা দেবো, তুমি খুশি মনে বসে থাকো আর আমাকে চা খাও। চাওয়ালা এই অফার পেয়ে খুশি হলো। 1 ঘন্টা পার হয়ে গেছে, চাওয়ালাকে আরও 1 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করা হয়েছে। মুগ্ধ এই 1 ঘন্টায় কয় কাপ চা খেয়েছে তাও নিজেই জানে না। তাও ভালো, এই রাস্তাগুলো অনেক বড় বড় আর ভিড়ও থাকে না, তাই এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরও তেমন কারো নজরে আসেনি। কোনো বারান্দা বা জানালায়ও তিতিরকে দেখতে পায়নি। তিতির ছাদ থেকে নেমে এসেছে অনেকক্ষণ, ওর আর কিছুই ভালো লাগছে না। সাফিকে আবার কল দিল, নাম্বার বন্ধ। কিছুক্ষণের মধ্যেই ধুম করে বৃষ্টি নামলো। কি যে দিন আসলো, পাহাড়ে পুরো শীত আসলেও ঢাকার অল্প অল্প পড়তে শুরু করেছে। এই দিনে বৃষ্টি অবশ্য ভালোই লাগছে। তিতির বৃষ্টি দেখতে বারান্দায় গেল। বারান্দায় গিয়ে রাস্তার দিকে তাকাতেই চোখ আটকে গেল অ্যাশ কালারের শার্ট পরা ছেলেটার দিকে। বৃষ্টিতে ভিজে ভিজে ওদের বাসার দিকে তাকিয়ে আছে। দৃষ্টি বারবার এইদিক ওদিক করছে। এই ভরা সন্ধ্যার অন্ধকারেও মানুষটিকে চিনতে কষ্ট হলো না তিতিরের। বুকের ভেতর থেকে একটা কান্না উঠে আসতে চাইল, এক অদ্ভুত আনন্দ অনুভূত হলো। কিন্তু মুগ্ধ যে ওদের বারান্দার দিকে একবারও তাকাচ্ছে না। তিতির কয়েকবার হাত নাড়ালো, মুগ্ধ দেখতে পেল না। তিতির ভেতরে আসলো, কি ছুঁড়ে মারবে কিছুই খুঁজে পাচ্ছিল না। অবশেষে ড্রেসিং টেবিলের ওপর থেকে কয়েকটা লিপস্টিক নিয়ে একটা রুমালে বাঁধল। এই লিপস্টিকগুলোর আর দরকার নেই, এগুলোই নষ্ট হোক। তারপর তা নিয়ে বারান্দা থেকে ছুঁড়ে মারল মুগ্ধর গায়ে। মুগ্ধর গায়ে না লাগলেও মুগ্ধর সামনে এসে পড়ল। তা দেখতে পেয়ে ওপরে তাকাতেই তিতিরকে দেখতে পেল। মুগ্ধ ইশারা করল তিতিরকে নিচে নামতে। তিতির ইশারায় বোঝালো আসছে। কিন্তু বাসায় কি বলে বের হবে এই ভর সন্ধ্যায়, তাও বৃষ্টির মধ্যে? আশেপাশে তাকিয়ে দেখল ড্রয়িং রুমে কেউ নেই। কিছু না বলেই যাক তাহলে, পরে যা হওয়ার হবে। তিতির চোরের মতো দরজা খুলে বেরিয়ে এলো এক দৌড়ে নিচে। সে সময় দারোয়ান ছিল না গেটে। বাহ, দরজা খুলে বেরিয়ে গেল, হেঁটে হেঁটে নয়, এক দৌড়ে গিয়ে দাঁড়ালো মুগ্ধর সামনে। ততক্ষণে তিতিরও ভিজে চপচপে। আর 1 সেকেন্ডের অপেক্ষা না করে মুগ্ধ বলল, আই লাভ ইউ তিতির। মুগ্ধর চুল, চোখের পাতা, ঠোঁট বেয়ে বেয়ে বৃষ্টির ফোঁটা পড়ছিল। তিতির রিপ্লাই দিতে গিয়েও পারল না। কথাটা যেন গলায় আটকে গেল। কেন এমন হলো? খুশিতেও কথাই বলতে পারছে না। এক পা এগিয়ে মুগ্ধকে জড়িয়ে ধরল তিতির। মুগ্ধ উত্তর পেয়ে গেল। তিতির মুগ্ধকে জড়িয়ে ধরার পর মুগ্ধও তিতিরকে ধরল, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য। তারপর ছেড়ে দিয়ে বলল, এই যে তিতির পাখি, এইবার তো ফোন নাম্বারটা বলো। আচ্ছা, কিন্তু একবার শুনেই নাম্বারটা মনে রাখতে পারবেন? আচ্ছা, ওর বাসায় গিয়ে ভেজে কাপড় ছাড়ো, আমি বাসায় গিয়ে কল দিচ্ছি। মুগ্ধ নাম্বারটা বলল। তিতির দেখল মুগ্ধ ঠিক নাম্বারই বলেছে। একবার শুনেই কি করে মনে রাখতে পারল?
ভালোই হয়েছে। তিতির এই টাইপের জিনিসগুলো মনে রাখতে পারে না। এখন থেকে এগুলো মনে রাখার দায়িত্ব মুগ্ধকেই দিয়ে দেবে। তিতির এক পা দু পা করে পিছিয়ে উল্টো ঘুরে বাসায় ঢুকে গেল। সিঁড়িতে উঠতেই ওর খেয়াল হলো ও নিজের বাসার সামনের রাস্তায় দাঁড়িয়ে মুগ্ধকে জড়িয়ে ধরেছিল। ভয়ে শরীরে কাঁটা দিয়ে উঠল। কেউ দেখে ফেলেনি তো? নিজের ফ্যামিলির কেউ না হোক, আশেপাশের ফ্ল্যাটের কেউ দেখলেও বিপদ আছে কপালে। তিতির বাসায় ঢুকে যেতেই মুগ্ধ নিজের বাসার দিকে রওনা হলো। শত শত বৃষ্টির ফোঁটা রাস্তায় জমে যাওয়া বৃষ্টির পানিতে টুপ করে পড়তে ছোট একটা সার্কেল হচ্ছে। তারপর সেই সার্কেল বড় হতে হতে মিলিয়ে যাচ্ছে। এই সাধারণ দৃশ্য আজ মুগ্ধর কাছে অসাধারণ লাগছে। মনে মনে তিতিরকে বলছিল, বাসায় গিয়ে কোনো রকমে ভেজা কাপড় পাল্টে ফোনটা পলিথিন থেকে বের করলো। বৃষ্টি নামায় ও চাওয়ালার কাছ থেকে একটা পলিথিন নিয়ে ফোনটা পেঁচিয়ে রেখেছিল। তবুও ফোনটা ভিজে গেছে খানিকটা। ভালো মতো মুছে নাম্বারটা টাইপ করতেই দেখলো সাজেশনে এসেছে। তিতিরের নাম্বার আগে ইউজড হয়েছে ওর ফোনে। কিভাবে? সাজেশনে ঢুকতেই দেখলো সকালে এই নাম্বার থেকে কল এসেছিল, যাকে ও অনেক ঝেড়ে দিয়েছিল। তার মানে ওর বাবার ফোন ঘেটে নাম্বারটা বের করেছিল, কিন্তু শিওর ছিল না। ঝাড়ি খেয়ে কল কেটে দিয়েছে। মুগ্ধ নাম্বারটা ডায়াল করলো। প্রায় সাথে সাথেই ওপাশ থেকে হার্টবিট বাড়ানো সে কণ্ঠস্বর, হ্যালো। হ্যালো, চেঞ্জ করেছো? তিতির ফোনটা হাতে নিয়েই বসেছিল। অধীর আগ্রহে বসে থাকার পর মুগ্ধর এইটুকু কথা যেন একগুচ্ছ সাদা কামিনী ফুলের মতো বুকের মাঝে এসে লুটিয়ে পড়ল। তিতির মনে মনেই সেগুলোকে দুহাতে জড়িয়ে ধরতে চাইল। আপনি? করেছি। মাথা মুছেছো ভালো করে? ঘোড়ার ডিম মুছেছো? তুমি তো মাথায় মুছতে পারো না, টপ টপ করে পানি পড়তে থাকে চুল থেকে। হ্যাঁ তা ঠিক, এর চেয়ে ভালো মুছতে পারি না। হ্যাঁ, সেজন্যই তো চিন্তায় পড়ে গেছি। কিসের চিন্তা? আমার বাচ্চা কাচ্চাদের তো সারা বছর ঠান্ডায় লেগে থাকবে। মানে? মানে মা যেখানে নিজেই চুল মুছতে পারে না, সেখানে বাচ্চাদের চুল কি করে মুছবে? তিতির লজ্জা পেয়ে চুপ করে রইল। মুগ্ধ তা বুঝতে পারল। এরপর বলল, অনেস্টলি স্পিকিং তিতির, আমার যে 3টা গার্লফ্রেন্ড ছিল, তাদের কারোর সাথে আমি বাচ্চা কাচ্চা পর্যন্ত কথা বলিনি। কারোর প্রতি এতটা মুগ্ধতা আমার কখনো ছিলই না। তোমার সাথে বললাম, ভবিষ্যতেও বলবো, তোমাকে আমার বাচ্চাদের মানাতেই হবে। চুল মুছতে না পারলেও প্রবলেম নেই, আমি শিখিয়ে দেব। আর ছুটির দিনগুলোতে আমি মুছে দেব। সকালে রাতে ওদেরকে আমিই খাইয়ে দেব। তুমি শুধু কষ্ট করে দুপুরে খাওয়াবে। বাইরে বেরোলে বাচ্চারা সব আমার কোলে থাকবে। একসাথে 2 জন পর্যন্ত কোলে নিতে পারবো। অভ্যেস আছে। ছোট ভাই বোন দুটোকে একসাথে কোলে নিতে হয়েছে, কিন্তু দুটোর পরের বাচ্চাগুলো অবশ্য তোমাকেই হ্যান্ডেল করতে হবে। আপনি প্লিজ থামবেন, এগুলো কোনো কথা হলো? মুখে এসব বললেও তিতির মনে মনে উঠছিল। মুগ্ধ বলল, থামবো কেন? কি বলতো শুরু? আপাতত অন্য কথা বলুন, আমার খুব লজ্জা করছে। এটাই তো মুশকিল। আমি তোমাকে কোনো কথাই লজ্জা দেওয়া ছাড়া বলতে পারবো বলে মনে হয় না। ইস, ওনার ওসব কথা শুনতে আমি যেন বসে আছি। আচ্ছা বলুন তো, আপনার আমার জন্য এই ফিলিংসটা কবে হয়েছে? স্পেসিফিক করে বলতে পারবো না, একটু একটু করে হয়েছে। তবে তোমার ঘুমন্ত মুখটার ওপরই প্রথম ক্রাশ খেয়েছিলাম। তারপর সেকেন্ড ক্রাশটা থানচি গেস্ট হাউসে। গোসলের পর যখন তোমার চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল তখন। কিন্তু এইসব শুধুই ক্রাশ। ভালোবাসা হয়েছে একসাথে পথ চলতে চলতে। যখন দেখেছি তুমি ঠিক আমার মনেরই মতো, তখন। আর শুরুতে একদম এরকম ভাবিনি। আমি সাধারণত বাচ্চা মেয়েদের দিকে নজর দিই না। তিতির অবাক হয়ে বলল, আমি বাচ্চা? অবশ্যই তুমি বাচ্চা। 8 বছরের ছোট তুমি। আমার তোমার বয়সের কোনো মেয়ের সাথে প্রেমের কথা চিন্তা করতেও খারাপ লাগতো। বড়জন আমার চেয়ে 2-3 বছর ছোট ছিল, তার সাথে প্রেমটা প্রেফার করতাম। কিন্তু এখন বুঝলাম এই প্রেমেই সব থেকে বেশি মজা। কি রকম? সেটা ঠিক বলে বোঝানো সম্ভব না। ও, কিন্তু আমি তো আর এরকম বাচ্চা থাকবো না, বড় হব এক সময়, তখন। অবশ্যই তুমি বড় হবে। আমিও কিন্তু এই বয়সে থেমে থাকবো না। তুমি আজীবনই আমার থেকে 8 বছরের কম ম্যাচিওর থাকবে। অলওয়েজ তুমি আমার কাছে বাচ্চাই থাকবে। বুঝেছ দিদির পাখি? তিতির হাসলো, কোনো কথা বলল না। মুগ্ধ উত্তরের অপেক্ষায় রইল না, বলল, এবার তুমি বলো তো, তোমার এইসব ফিলিংস আসলো কবে, কিভাবে? আমিও জানি না,
আমারও একটু একটু করেই হয়েছে, কিন্তু আপনি যেরকম ক্রাশের সাথে বললেন ওরকম বলতে গেলে বলতে হবে আমি প্রথম আপনার উপরই পায়ের উপর ক্রাশ খেয়েছিলাম। খেয়াল তো করেছি, কিন্তু লোভাতুর চোখে তাকিয়েছিল আরেক পায়ের দিকে। ইস ছি, কখনোই লোভাতুর চোখে তাকাইনি, নর্মালি তাকিয়েছি। আপনি যেরকম আমার দিকে তাকিয়ে থাকতেন ওই রকম। আমি যেন বুঝি না। বোঝেনি না? ভালো কথা মনে পড়েছে, শোনো, তুমি রেমাক্রি গেস্ট হাউসে বারান্দায় স্যাভলন লাগাতে দিয়েছিলে আমাকে? হ্যাঁ। ওভাবে ভেজে চুল সরিয়ে অত সুন্দর ঘাড় কোনো পুরুষের সামনে ধরলে কি হয় জানো? কি হয়? সেই পুরুষের চরিত্র নষ্ট হয়। মানে? তখন যদি ঘাড়ে কিছু একটা করে বসতাম, তখন তো এই বান্দা চরিত্রহীনই প্রমাণিত হতো। তিতির লজ্জা আর কোনো কথাই বলতে পারল না, কিন্তু মনে মনে বলল, দিলেও খুশি হতাম যেমনটা রাতে হয়েছিলাম। মুগ্ধ বলল, আরে বাবা, বারবার সাইলেন্ট মোডে চলে গেলে তো হবে না, অ্যাটলিস্ট ভাইব্রেশন অব্দি আসো। শুনছি। নেক্সট টাইম ভুলেও কাজ করো না, তাহলে কিন্তু আর ছাড়বো না। নেক্সট টাইম আপনিও খালি গায়ে আর হাফ কিংবা 3/4 প্যান্ট পরে আমার সামনে আসবেন না। কেন? আসলে কি তুমিও চরিত্রহীন হবে? তাহলে আমি বারবার ভাবে তোমার সামনে আসতে চাই না, কিন্তু আমার মার লাগাতে পারি। মারকে কিভাবে আদরে পরিণত করতে হয় সেটা আমি ভালো করেই জানি সুন্দরী। উফ, অন্য কথা বলুন। খেয়েছেন দুপুরে? না, টেনশন কি খাবার হজম হতো? যান গিয়ে খেয়ে নেন, পরে কথা বলছি। তুমি খেয়েছো? খেতে ইচ্ছে করছিল না, জোর করে খেয়েছি। আমার বাসায় না খেয়ে থাকা অসম্ভব, আর আমি ফিরেছি বলে বাবা দুপুরে বাসায় খেয়েছে আমাকে সাথে করে। ভালো করেছো। আমার মাও এরকম, কিন্তু অনেকদিন মায়ের সাথে বসে খাওয়া হয় না। যেতে পারেন না? যাই তো, প্রতি মাসে একবারই যাই। তাছাড়া ছোট ভাই বোনদের পরীক্ষা নিয়ে গেলেই তো বাবা ছাড়া ফুল ফ্যামিলি ঢাকায় চলে আসবে, তখন শুধু শান্তি আর শান্তি। ওদের কি পরীক্ষা? কিসের পরে? স্নিগ্ধর জেএসসি পরীক্ষা আর পিওর এইচএসসি পরীক্ষা। বাহ, নামগুলো সুন্দর তো, আগে বলেননি কেন? আগে তো তুমি জিজ্ঞেস করোনি, এখন তো ওদের কথা অনেক বলতে হবে, বারবার ছোট ভাই বলতে কেমন লাগে না, তাই নাম বলে দিলাম। ভালো করেছেন। এখন খেয়ে আসুন না প্লিজ, আমি তো আছি, কথাও হবে। পরে খাবো না, এক্ষুনি খেতে হবে, না হলে আর একটা কথাও বলবো না। কি ব্ল্যাকমেল রে বাবা। যান না প্লিজ প্লিজ প্লিজ। ওকে 10 মিনিটে খেয়ে আসছি। আপনি যান, আমি অপেক্ষা করছি। এরপর মুগ্ধ খেতে গেল। তিতির ফোন হাতে বসেছিল, ড্রেসিং টেবিলের দিকে চোখ পড়তেই ওদের কাজের মেয়েকে ডাকলো। চম্পা, এই চম্পা। চম্পা এসে বলল, জি আফা। ভেতরে আয়। গেট লাগাই না দিই? ও দাঁড়া, খুলছি। তিতির দরজা খুলে দিতেই চম্পা ঘরে এলো। তিতির ও ড্রেসিং টেবিলের ওপর থেকে সব লিপস্টিকগুলো তুলে চম্পার হাতে দিয়ে হেসে বলল, এগুলো এখন থেকে তোর। চম্পা অবাক। আফা, আপনার মাথার গন্ডগোল হয়েছে নাকি? এত দামি জিনিসগুলা আমারে দিয়ে দিতেছেন যে? ওড়নার আঁচলটা মেলে ধরতো। চম্পা হতভম্ব হয়ে তিতিরের কথা মতো আঁচল মেলে ধরল। তিতির এবার মেকআপ বক্স আর নেল পালিশগুলো তুলে ওর আঁচলে দিয়ে বলল, এগুলোও তোর। আফা, সব দিয়ে দিতেছেন কে? এগুলো তুই আমাকে রেগুলার ইউজ করতে দেখেছিস কখনো? চাচি, ফুপি আর আপুদের কাছ থেকে গিফট পেতে পেতে এত জমে গেছে। কিন্তু মাঝে মধ্যেই তো এগুলান লাগান দেহি। আগে মাঝে মধ্যে লাগতো, কিন্তু এখন থেকে আর মাঝে মধ্যেও লাগবে না, তাই তোকে দিয়ে দিলাম, এখন তুই যা। চম্পার বিস্ময় কাটছিল না। বিস্ময় নিয়ে চম্পা ঘর থেকে বের হলো। তিতির আবার দরজা লাগিয়ে দিল। তারপর তিতির আবার বিছানায় শুয়ে মুগ্ধর ফোন কলের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই কল এলো। তিতির মহা আনন্দে ফোন ধরল। হ্যালো। খেয়েছি, এবার খুশি? তিতির হেসে বলল, খুশি। মুগ্ধ বলল, আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা জানার ছিল। কি বলুন? নিজের বাসার সামনে দাঁড়িয়ে ওভাবে আমাকে জড়িয়ে তোর সাহস তুমি পেলে কোথায় বলো তো? আমার কিন্তু খুব ভয় করছিল। আমি নিজেও জানি না, বাসায় আসার পর ভয় লেগেছে, কিন্তু তখন আমার হুঁশ ছিল না। সারাদিন কত খোঁজার পর পেয়েছি জানেন? জানি। কি করে জানেন? তুমি বিকাল 3টার দিকে আমার বাসায় এসে দারোয়ানের কাছে আমার খোঁজ করেছিলে। হ্যাঁ, কিন্তু সে বলেছে মুগ্ধ নামের কেউ ওই বাড়িতে থাকেই না। আসল ঘটনা কি? আপনি কি আসলে ওই বাসাতে থাকেন? হ্যাঁ। তাহলে উনি মিথ্যে বললো কেন? মিথ্যে বলেনি, আসলে আমার ফর্মাল নেম হলো মেহবুব চৌধুরী, নিকনেম মুগ্ধ। তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস সব জায়গাতে সবাই আমাকে মেহবুবই ডাকে।
বাসায় যে ফ্রেন্ডদের সাথে থাকে ওদের মধ্যে 2জন ভার্সিটি ফ্রেন্ড আর একজন স্কুল ফ্রেন্ড, ওরাও মেহবুবই ডাকে। ভাড়াটিয়ার লিস্টেও মেহবুব চৌধুরী। তো দারোয়ান কিভাবে জানবে বলো তো? ও, তাহলে সে আপনাকে বলল কিভাবে আমি খুঁজতে গিয়েছিলাম? আমি তো মুগ্ধকেই খুঁজেছি। আমি বের হওয়ার সময় ওকে বললাম আমার খোঁজে একটা মেয়ে আসতে পারে যে মুগ্ধকে খুঁজবে। আমার ডাকনাম মুগ্ধ, যদি কেউ আসে আমার নাম্বারটা যেন দিয়ে দেয়। তখন ও বললো অলরেডি একজন এসেছিল। ও বলেছে এই নামে কেউ থাকে না। এই তো। ও জানি, আরও খুঁজেছিলে। তোমার বাবার মোবাইল ঘেটে আমাকে কল করেছিলে, কিন্তু আমার ঝাড়ি খেয়ে আর কথা বলোনি। কথা বলে কিন্তু সকালেই পেতাম। তুমি আমার কণ্ঠস্বর না চিনলেও তোমারটা তো আমি চিনতাম। তার মানে আমি ঠিক নাম্বারই বের করেছিলাম। ওই কর্কশ কণ্ঠী লোকটা আপনি ছিলেন? মুগ্ধ হেসে বলল, তখন তোমাকে খুঁজছিলাম তো পাচ্ছিলাম না, তাই মেজাজটা খুব খারাপ হয়েছিল। তার উপর তুমি ফোন দিয়ে কথা বলছিলে না, তাই ছেড়ে দিয়েছে। আই এম সরি ফর দ্যাট মাই তিতির পাখি। কি মিষ্টি, কি মিষ্টি। তিতির বলল, আমি যখন বুড়ি হয়ে যাব তখনও আপনি আমাকে এভাবেই তিতির পাখি বলে ডাকবেন? সারা জীবন। দেখা যাবে। মানে? সবাইকে তো বলতে শুনি বয়ফ্রেন্ডরা প্রেম হওয়ার সময় অনেক কিছু বলে, পরে সেগুলো ভুলে যায়। মুগ্ধ হেসে দিল। তিতির বলল, হাসছেন কেন? এমনি। হাসলে হবে না, উত্তর দিন। যখন বলা বন্ধ করে দেবো তখন না হয় শাস্তি দিও। ওকে, শুনুন না। আমি আপনাকে আরো খুঁজেছি। শাফি ভাইয়াকে সারাদিন কল করেছি, উনি ধরেনি। কিন্তু নিশ্চয়ই দেখেছে, কারণ কল করতে করতেই ওনার ফোন অনেকবার বিজি পেয়েছি। মুগ্ধ হেসে বলল, ও তুমিও কল করেছিলে? এবার বুঝেছি। আসলে আমি ওকে কল করেছিলাম, তাই তুমি যখন কল করেছো তখন আমি বিজি পেয়েছি, আর আমি যখন কল করেছি তখন তুমি বিজি পেয়েছো। দেখেছো আমাদের দুজনে কি অবস্থা হয়েছিল? সেটা কি শুধু শুধুই তুমি আমার বাচ্চাদের মা হবে বলেই তো? হ্যাঁ, বলুন না, সত্যি আপনিও কল করেছিলেন? কারোর সাথে কথা বলো, ওয়েটিং দেখাতো। ওয়েটিং সার্ভিস চালু করা আছে। ও। কিছুক্ষণ থেমে তিতির বলল, কিন্তু এখন আরেকটা কথা বলার ছিল। বলো। তোমার সব কথা শোনার জন্যই তো বসে আছি। আমি যে সেই কখন থেকে আপনি আপনি করে যাচ্ছি, সেদিকে তো কারোর খেয়াল নেই। একবারও তো বললো না তুমি করে বলতে। মুগ্ধ মজা করে বলল, কে বলো তো? কার এত বড় সাহস? আপনি। বুঝেও আবার ঢং করছে। মুগ্ধ হা হা করে হাসলো, তারপর বলল, সিরিয়াসলি? সবসময় তুমিতেই যে রোমান্টিকতা আসে তা কিন্তু না। তোমার মুখে ওই আপনিটাই আমার বেশ লাগে। তোমার ওই আপনি, শুনছেন? শুনুন না, এগুলো যে কতটা রোমান্টিক আর কত যে মিষ্টি লাগে তা তুমি বুঝবে না। তাহলে কি আমি সারা জীবন আপনাকে আপনি করেই বলবো? তোমার ইচ্ছে। অবশ্য হুট করে আপনি থেকে তুমি বলাটাও মুশকিল। তোমার যখন যা ইচ্ছে তুমি রাখতে পারো, কিন্তু শুধু তুমি করে বললে, কোলে উঠলে আর জড়িয়ে ধরলেই তো হবে না। বৃষ্টিতে ভিজে যে কথাটা বলেছিলাম তার উত্তর চাই। এত কিছুর পর আবার উত্তরের কিছু বাকি থাকে নাকি? থাকে, কারণ আমি উত্তরটা তোমার মুখ থেকে শুনতে চাই। তিতি লাজুক স্বরে বলল, আমি বলতে পারবো না। সিরিয়াসলি? এই প্রথম শুনলাম কোনো মেয়ে ঢাকা শহরের খোলা রাস্তায় নিজের বাড়ির সামনে একটা ছেলেকে জড়িয়ে ধরতে লজ্জা পায় না, কিন্তু ঘরের মধ্যে ফোনে আই লাভ ইউ জাস্ট এই 3টা শব্দ বলতে লজ্জা পায়। কারণ সবাই তিথির না। মুগ্ধ হেসে হেসে বলল, দ্যাটস ওয়াই মুগ্ধ মার্ডার্ড বাই তিথি। তিতিরও হেসে দিল। মুগ্ধ বলল, আচ্ছা, ফোর্স করবো না, কিন্তু অপেক্ষা তো করতেই পারি। এভাবেই শুরু হয়েছিল এই দুই প্রেমাতালের একসাথে পথ চলা। 5 বছর কেটে গেলেও তিতিরের মনে হয় এই তো সেই দিনের কথা। সব স্পষ্ট কানে বাজে আজও। রাস্তায় ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে ভাবছিল তিতির, হাজরা দুইজন দুইজনের থেকে আলাদা, কোনো যোগাযোগ নেই। দুইজনের ফোন নাম্বার দুইজনের কাছে থাকলেও কথা হয় না, দেখা হয় না প্রায় 7 মাস হতে চলল। খুব কষ্টে সামলে নিয়েছে তিতির, মেনে নিয়েছে মানুষের জীবনের সব চাওয়া পূরণ হয় না। প্রতি রাতে কাঁদে, সকালে উঠে সেই কান্নার সৎকার করে প্লাস্টিক একটা হাসি ঝুলিয়ে রাখতে হয় সারাদিন। এই রুটিনেই বেশ মানিয়ে গেছে তিতির, মানিয়ে গেছে মুগ্ধও। কিন্তু হঠাৎ হঠাৎ মুগ্ধ ফোন করে, মাসে হয়তো একবার। যখন মুগ্ধ আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না তখনই ফোন করে, কিন্তু ওর এই একটা ফোন কল তিতিরের সব ওলটপালট করে দেয়।
পাগলের মতো হয়ে যায়। না পারে মুগ্ধর কাছে যেতে, না পারে ওকে ছাড়া থাকতে, আর না পারে মরে যেতে। যেন হাজার হাজার বিষলতা আষ্টপৃষ্টে বেঁধে রেখেছে ওকে। আর সেই বিষলতাগুলো থেকে এই গুটি গুটি পায়ে বের হয়ে আসা হাজার হাজার বিষ পোকা তাদের সুচালো ঠোঁট দিয়ে খুবলে খুবলে রক্তাক্ত করে ফেলে ওর ভেতরটা। কাল রাতে মুগ্ধ ফোন করার পর তিতিরের আবার সেই অবস্থাই হয়েছে। আরও বেশি পাগল পাগল লাগছে। গানটা শুনে ভালো আছি ভালো থেকো। হঠাৎ তিতিরের মাথাটা ঘুরে উঠল। সামনে সব কিছু অন্ধকার আর আবছা হয়ে আসলো। তরতর করে ঘামতে লাগলো। বড্ড রোদ উঠেছে নাকি? কত হবে তাপমাত্রা? কাল যেন কত ছিল? 40 ডিগ্রি ছিল না, আর নাকি 42? মনে করতে পারছিল না তিতির। পা ভেঙে আসছিল। গায়ের সব শক্তিগুলো কোথায় গেল? দাঁড়িয়ে থাকতে পারছে না কেন? ও প্রাণপণে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল কোন রাস্তায় আছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ফুটপাতে লুটিয়ে পড়ল। মুগ্ধ চোখ খুলে রাখতে পারছে না। ঘুমের জন্য না, চোখ দুটো প্রচণ্ড জ্বলছে তাই। গতকাল তিতিরের সাথে কথা হওয়ার পর সারা রাত আর ঘুমাতে পারেনি। ফোন না দিয়েই বা কোথায় যাবে? মন তো আর সবসময় এত বাধা মানতে চায় না। নিঃশ্বাসটা আটকে যায় মাঝে মাঝে। স্নিগ্ধ, পিউ আর মায়ের দায়িত্ব ওর ওপর না থাকলে আল্লাহকে বলতো নিঃশ্বাসটা যেন সারা জীবনের জন্য বন্ধ করে দেয়। এখন তাও পারে না। কাজের মধ্যে ডুবে থাকলে সাময়িকভাবে সব কিছু থেকে একটু দূরে থাকা যায়, কিন্তু দুদিন ধরে অফিসে কাজের চাপ কম, তাই এখন ব্যস্ততাও নেই। তিতিরের স্মৃতির হাত থেকে রেহাইও নেই। লাঞ্চ টাইম হয়ে গেছে। পিয়ন এসে লাঞ্চের জন্য ডেকে গেছে অনেকক্ষণ আগে। মুগ্ধ উঠল, ফোন ওয়ালেট পকেটে ঢুকালো। প্রায় সাথে সাথেই ফোনটা বেজে উঠল। তিতির ফোন করেছে, কিন্তু এটা প্রায় অসম্ভব। গত 7 মাসে তিতির একটা বারও ফোন করেনি ওকে। ফোন রিসিভ করলো। না, তিতির নয়। একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো ওপাশ থেকে। হ্যালো।